সো আজকে শুরু করব এনসিইআরটি ডিসকাশন। তো কিংডম মোনেরা থেকে আমরা স্টার্ট করব, মানে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে শুরু করব আমরা এনসিইআরটি ডিসকাশন। কিংডম মোনেরা থেকে আপ টু প্রোটিস্টা পর্যন্ত করব, ঠিক আছে? তো কিংডম মোনেরাতে কি বলছে, ব্যাকটেরিয়া আর দ্য সোল মেম্বার্স অফ দ্য কিংডম মোনেরা। আমি মনে হয় নতুন এনসিইআরটি ডাউনলোড করে নিয়েছি, 1 মিনিট। যা কন্টেন্ট একই আছে, অসুবিধা নেই তাহলে, ঠিক আছে? তো কিংডম মোনেরা থেকে স্টার্ট করছি। বলছে দে আর দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট মাইক্রো অর্গানিজম। এরা হচ্ছে সব থেকে বেশি পরিমাণে, সব থেকে বেশি অ্যাবান্ডেন্ট এরা, ঠিক আছে? নেচারে সব থেকে বেশি পাওয়া যায়। ব্যাকটেরিয়া অকার অলমোস্ট এভরিওয়ার। হান্ড্রেডস অফ ব্যাকটেরিয়া আর প্রেজেন্ট ইন এ হ্যান্ডফুল অফ সয়েল। মানে হচ্ছে এক মুঠো যদি আমরা, ঠিক আছে, আমরা যদি এক মুঠো মাটি নিই, তার মধ্যে হাজার হাজার ব্যাকটেরিয়া থাকবে। দে অলসো লিভ ইন এক্সট্রিম হ্যাবিট্যাট সাচ অ্যাজ হট স্প্রিংস, ডেজার্ট, স্নো, ডিপ ওসিয়ানস, হোয়ার ভেরি ফিউ আদার লাইফ ফর্মস ক্যান সার্ভাইভ। মেনি অফ দেম লিভ ইন অর অন আদার অর্গানিজম অ্যাজ প্যারাসাইট। এরা প্যারাসাইট হিসেবে গ্রো করে, ঠিক আছে? তাহলে এরা কোথায় কোথায় পাওয়া যায়? এক্সট্রিম হ্যাবিট্যাটসেও পাওয়া যায়, হট স্প্রিং, ডেজার্ট, স্নো, ডিপ ওসিয়ানস, যেখানে খুব কম লাইফ বাঁচতে পারে সেসব জায়গায় থাকে। মেনি অফ দেম লিভ ইন অর অন আদার অর্গানিজম অ্যাজ প্যারাসাইট। এদের প্যারাসাইট হিসেবেও পাওয়া যায়। ব্যাকটেরিয়ার গ্রুপড আন্ডার 4 ক্যাটাগরিজ বেসড অন দেয়ার শেপ। শেপের ওপর বেস করে 4টে ক্যাটাগরি হয়। স্ফেরিক্যাল কক্কাস, মানে হচ্ছে স্ফিয়ারের মতো যদি এরকম টাইপের দেখতে হয়, এই যে এরকম টাইপের, যে যদি এরকম স্ফিয়ারের মতো দেখতে হয় তাহলে তাকে বলবো স্ফেরিক্যাল কক্কাস। এই যে আমাদের কাছে ছবিও দেওয়া আছে, স্ফেরিক্যাল কক্কাসের ছবি দেওয়া আছে, ঠিক আছে? প্লুরালে বললে ককাই বলবো। দ্য রড শেপড ব্যাসিলাস, এই যে ব্যাসিলাস রড শেপটের মতো, এই যে এরকম টাইপের রড শেপড, এরকম টাইপের দেখতে হয়, এরকম টাইপের রড শেপ দেখতে হয়। এদের স্পোর থাকে, ইম্পর্টেন্ট কথা, এদের স্পোর থাকে, স্পোর প্রেজেন্ট থাকে। দ্য কমা শেপড ভিব্রিয়াম, এই যে কমার মতো দেখতে, ভিব্রিয়াম কমার মতো দেখতে, ঠিক এরকম টাইপের, মানে আমরা কমা যেমন এরকম করে আঁকি না, আমরা এরকম করে কমা দিই না, তো তেমনই এটাকে একটুখানি এরকম যদি এরকম টাইপের করে দিই তাহলে আমাদের কাছে হয়ে যাবে কমা শেপড ভিব্রিয়াম, ঠিক আছে? অ্যান্ড স্পাইরাল স্পিরিলাম, এই যে স্পাইরাল স্পিরিলাম, যার ফ্ল্যাজেলা আছে, ফ্ল্যাজেলা আছে, ঠিক আছে? স্পাইরাল স্পিরিলাম, ফ্ল্যাজেলা আছে, ঠিক আছে? এদের ফ্ল্যাজেলা আছে। ব্যাসিলাসের, ব্যাসিলাসের স্পোর আছে। ককাস এরকম গোল টাইপের দেখতে, ভিব্রিও এরকম দেখতে, আর এর কি আছে? এর ফ্ল্যাজেলা আছে, স্পাইরাল স্পিরিলাম। Though the bacterial structure is very simple, they are very complex in behavior. Compared to many other organisms, bacteria as a group show the most extensive metabolic diversity. ঠিক আছে? তো ব্যাকটেরিয়াল যদি স্ট্রাকচার দেখে, এদের স্ট্রাকচারে তো কিছুই নেই। এদের স্ট্রাকচারে একটা সেল আছে, একটা নিউক্লিয়েড আছে, মেসোজোম আছে, এখানে মেসোজোম এরকম টাইপের মেসোজোম দেখা যাবে, একটা নিউক্লিয়েড আছে, এটা নিউক্লিয়েড, ঠিক আছে? বাইরে সেল মেমব্রেন থাকবে, একটা সেল ওয়াল থাকবে, বাইরে সেল মেমব্রেন থাকবে, সেল ওয়াল থাকবে, এটা মেসোজোম, ঠিক আছে? মেসো লিখে দিচ্ছি, এটা সেল ওয়াল সিডাব্লিউ, আর ভেতরে ওদের একটা সিএম থাকবে, মানে সেল মেমব্রেন আর প্লাজমা মেমব্রেন, যেটাই বলা পিএম, প্লাজমা মেমব্রেন থাকবে। তো আর ভেতরে সাইটোপ্লাজম থাকবে, ভেতরে কি থাকবে? সাইটোপ্লাজম থাকবে। তো স্ট্রাকচার ভেরি সিম্পল বাট কমপ্লেক্স ইন বিহেভিয়ার। কেন? এদের 6 টাইপ অফ নিউট্রিশন দেখা যায়, 6 টাইপ নিউট্রিশন দেখা যায় এদের। তো সেই কারণে এরা কমপ্লেক্স দেখায়, এদের বিহেভিয়ারে কি দেখা যায়? কমপ্লেক্সিটি দেখা যায়। সাম অফ দ্য ব্যাকটেরিয়া আর অটোট্রপিক, আচ্ছা সরি, আচ্ছা, ভেরি কমপ্লেক্স ইন বিহেভিয়ার হয়ে গেল। কম্পেয়ার টু মেনি আদার অর্গানিজমস, ব্যাকটেরিয়া অ্যাজ এ গ্রুপ শো দ্য মোস্ট এক্সটেন্সিভ মেটাবলিক ডাইভার্সিটি, ঠিক আছে? তো এখান থেকে স্টেটমেন্ট, অ্যাসারশন, রিজনিং এর কোশ্চেন আসতে পারে। অ্যাসারশন কি? ব্যাকটেরিয়াল স্ট্রাকচার ইজ ভেরি সিম্পল, দে আর ভেরি কমপ্লেক্স ইন বিহেভিয়ার, এটা আসবে অ্যাসারশনে। আর রিজনে দেবে কম্পেয়ার টু মেনি আদার অর্গানিজমস, ব্যাকটেরিয়া অ্যাজ এ গ্রুপ শো দ্য মোস্ট এক্সটেন্সিভ মেটাবলিক ডাইভার্সিটি। এবার আমাকে 4টে অপশন দেবে। প্রথমে বলবে যে assertion and reason both are correct and they are connected, মানে they are connected বলতে কি reason is explaining assertion. সেকেন্ড পয়েন্ট দেবে assertion and reason both are correct and reason is not explaining assertion properly. থার্ড অপশন দেবে assertion and reason, ঠিক আছে, assertion is true but reason is false, বা reason সম্ভবত এটা দেয়, হ্যাঁ ওটাই দেয়, assertion is true but reason is false. আর ফোর্থ অপশন দেবে বোথ অ্যাসারশন অ্যান্ড রিজন আর ফলস, বোথ
অ্যাসারশন অ্যান্ড রিজন আর ফলস। তো এখানে কিন্তু অ্যান্সার চলে যাবে অপশানে। কেন? কেননা এই যে দুটো স্টেটমেন্ট আছে, এই দুটো কারেক্ট, একদম কারেক্ট, এনসিআরটিতে লেখা আছে, তাহলে কারেক্টই হবে, একদম কারেক্ট। এবং এরা একে অপরের সঙ্গে কানেক্টেডও। কেন? এদের বিহেভিয়ার কমপ্লেক্স এই কারণেই হয়, কেননা ওদের মেটাবলিক ডাইভার্সিটি দেখা যায়। বললাম না 6 টাইপ অফ নিউট্রিশন দেখা যায়। তো 6 টাইপ অফ নিউট্রিশন মানে হচ্ছে এদের, এরকম আমরা বলতে পারি 6 টাইপ অফ মেটাবলিজম, 6 টাইপ অফ মেটাবলিজম দেখা যায়, 6 টাইপ অফ এদের মেটাবলিজম দেখা যায়, যার কারণে এদের মেটাবলিক ডাইভার্সিটি অনেক বেশি হয়। সাম অফ দ্য ব্যাকটেরিয়া আর অটোট্রপিক, এদের মধ্যে কেউ অটোট্রপিক। তো অটোট্রপিকের আন্ডারে এটা দু রকম হয়। কি কি হয়? ফোটো হয়, কেমো হয়, যেটা লিখে হচ্ছে এনসিআরটি যে সাম অফ দ্য অটোট্রপিক দে সিনথেসাইজ দেয়ার ওন ফুড ফ্রম ইনঅর্গানিক সাবস্ট্রেটস। প্রথমত বুঝতে হবে আমাদের এই অটোট্রপিকের মানে কি। তো যদি আমরা ভালো করে দেখি অটোট্রপিকের ক্ষেত্রে, আমরা যদি ভালো করে দেখি তো অটোট্রপিজমের মানেই হচ্ছে যে ইনঅর্গানিক সাবস্ট্রেট হিসাবে আমাদের কাছে CO2 থাকবে, সেখান থেকে আমরা অর্গানিক ফুড তৈরি করব, তার মানে C6H12O6 তৈরি করব। তো এটা অর্গানিক, বা এটাকে আমরা বলবো ফুড। তো ফুড তৈরি করতে যখন ইনঅর্গানিক সোর্স ইউজ হয়, ফুড তৈরি করতে ভালো করে ফুড সিনথেসাইজ করতে যখন ইনঅর্গানিক জিনিস দরকার পড়ে, তখন সেখানে নিউট্রিশন যেটা হয়ে যায় সেটা হয় অটোট্রপিক। নিউট্রিশন কি হয়? অটোট্রপিক। যে কোনো নিউট্রিশন যদি সেটা অটোট্রপিক হয়, তার মানে হচ্ছে সেলফ সিনথেসিস অফ ফুড। তার মানে কোনো একটা অর্গানিজম আছে যে সেলফলি সিনথেসাইজিং ফুড, যে নিজের ফুড নিজেই তৈরি করছে। ঠিক আছে, সেলফ সিনথেসাইজিং করছে ফুডের, যে অর্গানিজম নিজেই। যদি সে সেলফ মানে নিজে থেকে ফুড তৈরি করে, তাহলে সে এই প্রসেসটাকে ফলো করবে। এই প্রসেসটা ছাড়া আর কোনো প্রসেসে যেতে পারবে না। এই প্রসেসটাই সে ফলো করবে। সে CO2 ইনঅর্গানিক সাবস্টেন্স হিসেবে ইউজ করবে, সেখান থেকে C6H12O6 ফুড হিসাবে সে তৈরি করবে। কোনো অর্গানিজম যদি অটোট্রপিক হয়, তাহলে সে এটাই তৈরি করবে। তো সেই কারণে CO2 থেকে C6H12O6টাকে বলা হয় অটোট্রপিক নিউট্রিশন। এই প্রসেসটাকে বলা হয় অটোট্রপিক নিউট্রিশন। প্রসেস থেকে বলা ভালো, এই নিউট্রিশনটাকে বলা হয় কেন নিউট্রিশন মানে হচ্ছে যেটা আলটিমেটলি আমার বলতে পারি ডেভেলপমেন্টে সাহায্য করবে। তো এটা হচ্ছে সেই নিউট্রিশন যেটা হচ্ছে অটোট্রপিক। তো এই নিউট্রিশনটাকে আমরা বলবো অটোট্রপিক নিউট্রিশন। ঠিক আছে, তো দে সিনথেসাইজ দেয়ার ওন ফুড ফ্রম ইনঅর্গানিক সাবস্ট্রেটস। দে মে বি ফটোসিনথেটিক অটোট্রপিক অর কেমোসিনথেটিক অটোট্রপিক। ফটোসিনথেটিক অটোট্রপিক হতে পারে, কেমোসিনথেটিক অটোট্রপিক হতে পারে, যেটা আমি বললাম যে এনসিআরটি লিখেছে। ঠিক আছে, আচ্ছা, দ্য ভাস্ট মেজরিটি অফ ব্যাকটেরিয়া আর হেটেরোট্রপস। তো তো দু রকমের নিউট্রিশন ব্যাকটেরিয়ার মধ্যে দেখা যায়। যেখানে ব্যাকটেরিয়া অটোট্রপিক, সেখানে ব্যাকটেরিয়া তার ফুডের নিজের সিনথেসিস করবে, মানে সেলফ সিনথেসাইজেশন করবে ফুডের। কিন্তু যখনই ব্যাকটেরিয়া হেটেরোট্রপিক হয়ে যাবে, মানে হয়ে যাবে বলতে কি, ওয়ান সেট অফ ব্যাকটেরিয়া যারা অটোট্রপিক হয়, ওয়ান সেট অফ ব্যাকটেরিয়া যারা হেটেরোট্রপিক হয়। তো আমরা ফার্স্ট সেটের কথা বলে নিলাম, অলরেডি বলা হয়ে গেছে, অটোট্রপিক ডিসকাশন হয়ে গেছে। এবার সেকেন্ড সেট অফ ব্যাকটেরিয়া যারা হেটেরোট্রপিক হয়, তাদের ব্যাপারে কথা বলতে চাই। হেটেরোট্রপিক যারা ব্যাকটেরিয়া হয়, তারা সবসময় ইউজ ফুড, তারা সবসময় ফুডকে ইউজ করে। মানে এরকম ভাবা যেতে পারে যে অটোট্রপিক ব্যাকটেরিয়ারা ফুড তৈরি করলো, ঠিক আছে, ফুড তৈরি করলে তারপর তারা নিজেদের ফুড নিজেদেরই, যাকে বলা হচ্ছে নিজেদেরই রেসপাইরেশনে লাগিয়ে নিল। ঠিক আছে, নিজেদেরই রেসপাইরেশনে লাগিয়ে নিল। সেখানে ওয়ান সেট অফ ব্যাকটেরিয়া আছে যারা অন্যের ফুডের ওপর ডিপেন্ডেন্ট থাকে, মানে যারা অন্য সোর্সের ওপর ডিপেন্ডেন্ট থাকে। অন্য সোর্সের মানে কেউ ওদের জন্য ফুড তৈরি করে রাখবে, এরা জাস্ট খেতে আসবে। তো হেটেরোট্রপিক যারা হয়, তারা ফুডকে ইউজ করে, আর ইউজের থেকে বলা ভালো ইউটিলাইজ ফুড। যারা ফুডকে ইউটিলাইজ করবে কিসের জন্য? ফর এনার্জির জন্য কি করবে? ফুডকে ইউটিলাইজ করবে। তো আমরা যদি বলি হেটেরোট্রপিক মানে হচ্ছে ফুডকে ইউটিলাইজ করে।
তো হেটারোট্রপিক এটাও একটা নিউট্রিশন, বাট এর কয়েকটা সাব ডিভিশন আছে। মানে এই নিউট্রিশনের আন্ডারেও কতগুলো নিউট্রিশন আছে। হেটেরোট্রপিজম, ঠিক আছে, বা কতগুলো হেটেরোট্রপিক তো একটা নিউট্রিশন, মানে যে নিউট্রিশনে ফুডকে ইউটিলাইজ করবে এনার্জির জন্য। আমরা ফুড খাই কেন? এনার্জির জন্য। তেমনি এই ব্যাকটেরিয়ারা ফুড খায় কেন? এনার্জির জন্য। তো এই ধরনের যে নিউট্রিশনের তিনটে প্রসেস আছে, কি আছে? তিনটে প্রসেস আছে। কি কি তিনটে প্রসেস? তো হেটেরোট্রপিক নিউট্রিশন ব্যাকটেরিয়া তিন রকম ভাবে দেখাতে পারে। হেটেরোট্রফিজম তিন রকম ভাবে দেখাতে পারে। কি কি ভাবে? সিম্বায়োটিক। সিম্বায়োটিক মানে হচ্ছে কেউ ওর জন্য ফুড তৈরি করে রাখবে, সে কি করবে? ব্যাকটেরিয়াকে ফুড দেবে, উল্টে ব্যাকটেরিয়াকে তার জন্য কিছু উপকার করতে হবে, ঠিক আছে? উল্টে ব্যাকটেরিয়াকে তো তার জন্য কিছু উপকার করতে হবে। যেমন আমি যে ওই যে দোকানে জিনিস কিনতে যাই, তো আমি জিনিসটা কিনবো আর তাকে টাকা দেবো, তো তেমনই ব্যাপার সিম্বায়োটিক। আর একটা হচ্ছে প্যারাসাইটিক। প্যারাসাইটিকে কি হয়? প্যারাসাইটিকে হচ্ছে চোর ডাকাত এরকম টাইপের জিনিস। প্যারাসাইটিকে কি হবে? ব্যাকটেরিয়া যাবে, সোর্স অফ ফুডের কাছে ব্যাকটেরিয়া যাবে, ফুড নিয়ে নেবে, কিন্তু তার ক্ষতি করে দিয়ে চলে আসবে। মানে ইটস জাস্ট লাইক যে ব্যাকটেরিয়া ফুড নিতে থাকলো আর হোস্টের 12টা বেজে গেল। তো এটাই হচ্ছে ব্যাপার প্যারাসিটিক। আর আরেকটা হচ্ছে আমাদের কাছে নিউট্রিশন যেটা দেখা যায়, সেটা হচ্ছে আমাদের কাছে বলা হয় ওটাকে স্যাপ্রোফিটিক। স্যাপ্রোফিটিকে কি হয়? স্যাপ্রোফিটিকে জাস্ট লাইক যে আহ, যেমন স্ট্রিট ডগস হয়, স্ট্রিট ডগস। আমরা কোনো খাবার ফেলে দিলে ডগসের এসে কি করে? সেটাকে খায়, স্যাপ্রোফিটিক জাস্ট লাইক দ্যাট। মানে কোনো একটা প্ল্যান্ট ছিল, সে ডেড হয়ে গেছে, কিন্তু তার মধ্যে, ঠিক আছে, সে ডেড হয়ে গেছে, ঠিক আছে, তার ডেড হয়ে গেছে, তার মধ্যে সুক্রোজ বলো বা তার তার সেলস বলো, সব ডেড হয়ে গেছে। তার মধ্যে এবার প্ল্যান্টের মধ্যে কি থাকে? যেমন প্ল্যান্টের রুটে সুক্রোজ বলছি, থাকে, স্টার্চ থাকে। প্ল্যান্টের রুটে কি থাকে? স্টার্চ থাকে, ঠিক আছে। কে কে স্টোর করে? যদি আমি বলি স্টার্চ স্টোর কে করে? লিউকোপ্লাস্টিডের অ্যামাইলোপ্লাস্ট। তো সেই অ্যামাইলোপ্লাস্টের স্টোর আছে। সেখানে গিয়ে ব্যাকটেরিয়া অ্যাটাক করলো, অ্যামাইলোপ্লাস্টগুলোতে ব্যাকটেরিয়া অ্যাটাক করলো আর সেখান থেকে ফুড নিতে থাকলো। তো ডেড অর্গানিক ম্যাটার থেকে যখন, মানে ডেড অর্গানিক ম্যাটার বলতে আমি প্ল্যান্ট তার একটা এক্সাম্পল ধরেছিলাম, বাট প্ল্যান্ট ছাড়া অ্যানিম্যালও হতে পারে। তো প্ল্যান্ট তো প্ল্যান্টকে আমরা এখানে এক্সাম্পল হিসেবে ধরলাম, আর ওর মধ্যে যে অ্যামাইলোপ্লাস্টের স্টার্চ তৈরি হয়েছে তাকে আমরা সিস্টেম ধরলাম। তো সেই সিস্টেমের ওপর কি করে? ব্যাকটেরিয়া অ্যাটাক করে। সিস্টেম এখন খুব ফেমাস, ঠিক আছে। তো সেই সিস্টেমের ওপর কি হয়? ব্যাকটেরিয়া অ্যাটাক করে কি করে? সেখান থেকে ফুড নিতে থাকে। তার মানে যখন কোনো ব্যাকটেরিয়া ডেড অর্গানিক ম্যাটার থেকে ফুড নেয়, তখন তাকে আমরা বলবো কি? তখন তাকে আমরা বলবো স্যাপ্রোফিটিক নিউট্রিশন। তো হেটেরোট্রফিজম মানে হচ্ছে ইউটিলাইজেশন অফ ফুড। তো সেই ইউটিলাইজেশন অফ ফুডের তিনটে প্রসেস। কি কি প্রসেস? সিম্বায়োটিক রিলেশনশিপ তৈরি করলো, মানে তুমি দিলে আমাকেও দিতে হবে, সিম্বায়োটিক রিলেশন, ঠিক আছে, এক হাতে দাও এক হাতে নাও। প্যারাসিটিক রিলেশন, এক হাতে দাও তারপর হোস্টের 12টা বাজিয়ে দাও, এক হাতে নাও তারপর হোস্টের 12টা বাজিয়ে দাও, তাহলে হয়ে গেল প্যারাসিটিক রিলেশন। আর হচ্ছে স্যাপ্রোফিটিকে কি হয়? ডেড অর্গানিক ম্যাটার থেকে ফুড নিতে থাকবে, জাস্ট লাইক স্ট্রিট ডগস, ঠিক আছে। যেমন আমরা যদি পচে যাই, গলে যাই, যে খাবারগুলোকে ফেলে দিই, তো সেগুলো এসে ডগ খায়, তেমনই। তো এটা হয়ে গেল টোটাল ব্যাপারটা, বোঝা গেল। তো 3 টাইপস অফ নিউট্রিশন, তো হেটারোট্রপিজম দেখা যায়, ঠিক আছে। তো এইখানে আমরা তিনটে নিউট্রিশন পড়লাম। এখানে আমরা কটা নিউট্রিশন পড়লাম? তিনটে নিউট্রিশন পড়লাম, ঠিক আছে। এখানে তিনটে হলো, ঠিক আছে। এবার অটোট্রপিকের আন্ডারে আমরা কটা পড়েছিলাম? ফটো অটোট্রপিক, কেমো অটোট্রপিক, ঠিক আছে। অটোট্রপিক হলো আমাদের কাছে, এটা হলো আমাদের কাছে, বোঝা গেল। এবার এটা আমি লেকচার আমার প্রপারলি এক্সপ্লেন করেছি যে ফটো অটোট্রপিক, যেটা অটোট্রপিকের আন্ডারে ফটো অটোট্রপিক নিউট্রিশন, মানে আরেকটু ডিপ যদি আমরা ঢুকি, ফটো অটোট্রপিক নিউট্রিশনকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অক্সিজেনিক
আরেকটা হচ্ছে অ্যানঅক্সিজেনিক। বাট এখানে একটা প্রবলেম আছে, ঠিক আছে? অক্সিজেনিক আর অ্যানঅক্সিজেনিক দু রকমের হয়, ঠিক আছে? অক্সিজেনিক অ্যানঅক্সিজেনিক ফটো অটোট্রপিকে দু রকম হয়। অক্সিজেনিক নিউট্রিশন তখন হয়, আমি এখন আর লিখবো না, আমি আমার লেকচারে প্রবলি এক্সপ্লেন করেছি। অক্সিজেনিক নিউট্রিশন তখনই হয় যখন যখন কোনো ব্যাকটেরিয়া অক্সিজেন তৈরি করে, অক্সিজেন তৈরি করে মানে যখন সে ফুড সিনথেসাইজ করছে, সেই ফুড সিনথেসিস মেশিনারির মধ্যে দিয়ে সিনথেসাইজ করছে, এখনো কিন্তু ফুডকে ইউটিলাইজ করেনি। এবার অনেকে বলবে যে অটোট্রপিক নিউট্রিশনে যদি ফুড সিনথেসিস হয় তাহলে সেটাকে নিউট্রিশন হিসেবে কেন ধরা হচ্ছে? ফুড যদি সিনথেসিস হয় সেটাকে নিউট্রিশন হিসেবে ধরা হচ্ছে কেন? কেননা ফুড ব্যাকটেরিয়া নিজেই ফুড সিনথেসিস করবে, নিজেই সেই ফুডটাকে ইউটিলাইজ করবে। এই টোটাল প্রসেসটা হচ্ছে অটোট্রপিক নিউট্রিশন। আর সেই অটোট্রপিক নিউট্রিশনের আন্ডারে, ঠিক আছে, অটোট্রপিক নিউট্রিশনের আন্ডারে ফটোসিনথেসিস বলে একটা পার্ট আছে, যেখানে ও ফুডকে সিনথেসাইজ করে। আর তারপর একটা রেসপাইরেশন বলে পার্ট আছে, যেখানে সে ফুডকে ইউটিলাইজ করে, মানে হচ্ছে যে ফুডটাও তৈরি করলো সেটাকে খায়। তো একটা ফেজে সে তৈরি করে, একটা ফেজে সে খায়। যে ফেজে তৈরি করে তাকে আমরা বলি ফটোসিনথেসিস, আর যে ফেজেও খায় তাকে আমরা বলি রেসপাইরেশন। তো রেসপাইরেশন যে পার্টটা আছে এর ব্যাপারে আমাদের চ্যাপ্টার আছে, আর ফটোসিনথেসিসের ব্যাপারে আমাদের চ্যাপ্টার আছে, তাই আমি প্রপারলি এখানে বলিনি, অলদো আমার লেকচারে মানে মেন লেকচারে এক্সপ্লেন আছে, ঠিক আছে? তো তাহলে হয়ে গেল এটা। মাইকটা নড়ছে, মনে চার্চের আওয়াজ হচ্ছে, তো যাই হোক, তো হয়ে গেল। তাহলে ফটোসিনথেসিস বলে একটা ফেজ আসে, ঠিক আছে? যদি আমি এটাকে প্রপারলি এক্সপ্লেন করি, অটোট্রপিক নিউট্রিশনের আন্ডারে এসব এখন দেখো না, অটোট্রপিক নিউট্রিশনের আন্ডারে ফটোসিনথেসিস বলে একটা ফেজ আসে। তো এই সিনথেসাইজিং ফেজে দু রকমের এদের আমরা বলতে পারি দু রকমের এদের ফটোসিনথেসিস দেখা যায়। একটা হচ্ছে অক্সিজেনিক ফটোসিনথেসিস, এখনো কিন্তু আমি ইউটিলাইজেশনে যাইনি, এখনো কিন্তু নিউট্রিশন প্রপার হয়নি, এটা নিউট্রিশনের একটা ফেজ। এটা যেটা দেখাচ্ছি ফেজ 1, যেখানে ও ফুডকে তৈরি করছে। তো ফুডকে তৈরি করার সময় এর দু রকমের পাথওয়ে ফলো করতে পারে, একটা অক্সিজেনিক পাথওয়ে আর একটা হচ্ছে অ্যানঅক্সিজেনিক পাথওয়ে। অক্সিজেনিক পাথওয়েতে কি হয়? অক্সিজেনিক পাথওয়ে যখন কোনো ব্যাকটেরিয়া ফলো করে ফটোসিনথেসিসের ক্ষেত্রে, তখন তখন অক্সিজেন ইভলভ হয়। মানে ও ব্যাকটেরিয়ার মেন উদ্দেশ্যটা কি? ব্যাকটেরিয়ার মেন উদ্দেশ্য হচ্ছে সে ফুড তৈরি করছে। ব্যাকটেরিয়ার মেন মোটিভটা হচ্ছে আমি ফুড তৈরি করব। ব্যাকটেরিয়ার মেন মোটিভ হচ্ছে আমাকে কেউ কিছু না দিক, কেউ কিছু না করুক, আমি ফুড তৈরি করব। তো ওর কিছু দেখার দরকার নেই। কিন্তু এই প্রসেসের মাধ্যমে বাই প্রোডাক্ট মানে হচ্ছে সাইড প্রোডাক্ট হিসাবে অক্সিজেন তৈরি হয়ে যায়, অক্সিজেন ইভলভ হয়ে যায় সাইড প্রোডাক্ট হিসাবে, মেন প্রোডাক্ট নয়, সাইড প্রোডাক্ট হিসাবে তৈরি হয়। অ্যানঅক্সিজেনিকের ক্ষেত্রে বাই প্রোডাক্ট তো তৈরি হয়, বাট অক্সিজেন তৈরি হয় না। অ্যানঅক্সিজেনিকের ক্ষেত্রে লেখার জায়গা নেই এখানে, অ্যানঅক্সিজেনিকের ক্ষেত্রে বাই প্রোডাক্ট তৈরি হয়, নো ডাউট বাই প্রোডাক্ট তৈরি হয়, বাট অক্সিজেন তৈরি হয় না অ্যানঅক্সিজেনিকের ক্ষেত্রে। বোঝা গেল? তো তো ফার্স্ট ফেজটা আমাদের কমপ্লিট হয়ে গেল। আইদার কোনো ব্যাকটেরিয়া অক্সিজেনিক পাথওয়ে ফলো করলো, তারপর কোনো ব্যাকটেরিয়া অ্যানঅক্সিজেনিক পাথওয়ে ফলো করলো। যে ব্যাকটেরিয়া অক্সিজেনিক পাথওয়ে তৈরি মানে ফলো করলো, সে বাই প্রোডাক্ট হিসেবে অক্সিজেন তৈরি করলো। আর মেন প্রোডাক্ট হিসাবে, যদি আমরা মেন প্রোডাক্ট হিসাবে দেখি, তাহলে আমাদের তৈরি করলো C6H12O6, অ্যান্ড দ্যাট ইজ ফুড, অ্যান্ড দিস ইজ ফুড, এটাই ফুড। আর এই ফুডের আলটিমেটলি রেসপাইরেশনের মাধ্যমে ও কি করবে? এনার্জি নেবে, যেটা ওর মেন মোটিভ। এনার্জি কিসের জন্য নেবে? বেঁচে থাকার জন্য এনার্জি নেবে। অ্যানঅক্সিজেনিকের ক্ষেত্রে যদি দেখি, বাই প্রোডাক্ট তৈরি হবে। বাই প্রোডাক্ট সাপোজ আমরা ধরে নিলাম সালফার, অক্সিজেন কিন্তু তৈরি হলো না। কিন্তু অ্যানঅক্সিজেনিকের ক্ষেত্রে যদি মেন প্রোডাক্ট দেখি, তাহলে এর ক্ষেত্রে মেন প্রোডাক্ট C6H12O6 হবে, এবং এইটা হবে ফুড, এবং রেসপাইরেশনের মাধ্যমে ও কি করবে? এনার্জি নেবে। তার মানে যদি আমরা দেখি ফেজ 2, এটা হচ্ছে ফেজ 2, রেসপাইরেশন হচ্ছে আমাদের কাছে কি? ফেজ 2। তো আমরা দেখছি ফেজ 2 দুজনারই সিমিলার, ফেজ 2 রেসপাইরেশনের যে ফেজ দুজনারই সিমিলার, বাট তৈরি করার প্রসেস
দুজনের মধ্যে ডিফারেন্ট হয়ে যাচ্ছে। মানে ফুডকে অক্সিজেনিক পাথওয়ের মাধ্যমে তৈরি করছে যেখানে অক্সিজেন তৈরি হচ্ছে, আরেকজনা ফুড তৈরি করছে অ্যানঅক্সিজেনিক পাথওয়ের মাধ্যমে যেখানে যেখানে সালফার বা অন্য কিছু তৈরি হচ্ছে, ফসফরাস তৈরি হচ্ছে, কিন্তু অক্সিজেন তৈরি হচ্ছে না। বাট এদের যেটা মেন মোটিভ ছিল এনার্জি তৈরি করা ফর লিভিং থ্রু রেসপাইরেশন, সেটা দুজনের ক্ষেত্রেই হলো, দুজনের ক্ষেত্রেই হলো। তার মানে ফেজ টু দুজনের সেম, বাট ফেজ ওয়ান ডিফারেন্ট। তার মানে অনেকে বলবে যে তাহলে দুটো নিউট্রিশন সেম কেন নয়? তাহলে অক্সিজেনিক আর অ্যানঅক্সিজেনিককে আমরা আলাদা ভাগে ভাগ করি কেন? ভাগ এই কারণেই করি কেননা অটোট্রপিক নিউট্রিশনে শুধুমাত্র ফেজ টু থাকে না, ফেজ ওয়ান আর সিনথেসাইজিং ফেজও অটোট্রপিকের মধ্যে আসে। যেহেতু যেহেতু অক্সিজেনিক ব্যাকটেরিয়ারা অক্সিজেনিক পাথওয়ে ফলো করে সিনথেসাইজ, মানে ফুড সিনথেসাইজের জন্য, আর অ্যানঅক্সিজেনিক ব্যাকটেরিয়া অ্যানঅক্সিজেনিক পাথওয়ে ফলো করে, তাই এইখানে নিউট্রিশন দুটো আলাদা হয়ে যায়। তো ওই কারণে আমাদের আরও দুটো নিউট্রিশন যেটা অ্যাড হবে ফোটোট্রপিকে। অ্যাকচুয়ালি তো ফোটোট্রপিকে দুটো ভাগ বললাম, ফোটোট্রপিক নিউট্রিশনে ফটোসিনথেসিস আর রেসপাইরেশন। তো ফটোসিনথেসিস ফেজে কি হচ্ছে? ডিফারেন্ট হয়ে যাচ্ছে নিউট্রিশন। তো ওই কারণে ফোটো অটোট্রপিককে আমরা, এটা কিন্তু ফটোসিনথেসিস লেখা নেই, এটা ফোটো অটোট্রপিক লেখা আছে, ঠিক আছে? অটো পর্যন্ত লিখে দিচ্ছি। তো ফোটো অটোট্রপিকের আমাদের দুটো টাইপের নিউট্রিশন দেখা যাবে, একটা অক্সি আর একটা অ্যানঅক্সি, আর একটা কি অ্যানঅক্সি। এবার যদি আমরা কাউন্ট করি এদের মধ্যে ব্যাকটেরিয়ার মধ্যে কটা নিউট্রিশন দেখা যাচ্ছে, একটা অক্সিজেনিক, একটা অ্যানঅক্সিজেনিক, একটা সিম্বায়োটিক, একটা প্যারাসিটিক 4, আর স্যাপ্রোফিটিক হচ্ছে আমাদের কাছে 6। তো ব্যাকটেরিয়ার মধ্যে 6 টাইপ অফ নিউট্রিশন দেখা যায়, যেটা অন্য কোনো কিংডমের মধ্যে দেখা যায় না। এবং ইভলিউশনারি পাথওয়েতে যদি আমরা কিংডমগুলোকে যোগ করি তাহলে দেখব, বা ইভলিউশনারি পাথওয়ে আমরা বলছি কারণ না এই যে আমরা সিস্টেমটা পড়ছি, বা এই যে আমরা 5 কিংডম সিস্টেমটা পড়ছি, তাই না? 5 কিংডম সিস্টেমটা পড়ছি, ঠিক আছে? মোনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি, অ্যানিমেলে, এই যে 5 কিংডম আমরা সিস্টেমটা পড়ছি, ঠিক আছে? এইখানে এভলিউশনারি রিলেশনশিপও আছে। তো সেই কারণে আমি এভলিউশন টার্মটা ইউজ করলাম। যদি আমরা এভলিউশনারি পাথওয়ে থেকে মোনেরা থেকে প্রোটিস্টা দেখি, প্রোটিস্টা থেকে ফাঙ্গিকে দেখি, ফাঙ্গি থেকে প্ল্যান্টি দেখি, প্ল্যান্টি থেকে যদি অ্যানিমেলিয়া দেখি, নিউট্রিশন বা মেটাবলিক ডাইভার্সিটি ক্রমশ কমতে থাকে, এবং ভাইস ভার্সা ভাবে কমপ্লেক্সিটি অফ অর্গানিজম বাড়তে থাকে, ঠিক আছে? তো এই 6 টাইপ অফ নিউট্রিশন যদি আমরা দেখি, সবচেয়ে বেশি টাইপের নিউট্রিশন যদি আমরা দেখি মনে রাতেই দেখা যায়। এরপরে কোনো কিংডমে 6 টাইপ অফ নিউট্রিশন দেখা যাবে না, লেস দ্যান 6 টাইপ অফ নিউট্রিশন। কোনোটাতে 4 রকমের দেখা যাবে, কোনোটাতে 1 রকমের দেখা যাবে, কোনোটাতে 2 রকমের দেখা যাবে, ঠিক আছে? কোনোটাতে আবার অর্গানিজম টু অর্গানিজমও ডিপেন্ড করে নিউট্রিশন। তো এইরকম টাইপের কি হবে আমাদের কাছে নিউট্রিশন দেখা যাবে, ঠিক আছে? এরকম টাইপের নিউট্রিশন দেখা যাবে। তো তাহলে সবচেয়ে বেশি যদি মেটাবলিক ডাইভার্সিটি কার মধ্যে দেখা যায়? মোনেরার মধ্যে দেখা যায়। কেননা এভলিউশন অনুসারে এরপরে ক্রমশ মেটাবলিক ডাইভার্সিটি কমতে থাকে, ঠিক আছে? আরও বেশি স্পেসিফিক হতে থাকবে, কিন্তু কমপ্লেক্সিটি বাড়তে থাকবে, ঠিক আছে? কমপ্লেক্সিটি বাড়তে থাকবে, ওকে? কমপ্লেক্সিটি বাড়তে থাকবে। তাহলে হয়ে গেল দ্য ভাস্ট মেজরিটি অফ ব্যাকটেরিয়া আর হেটেরোট্রপস। যদি কেউ বলে যে এই 6 রকমের নিউট্রিশন তো দেখা যায়, কিন্তু এই 6 রকমের নিউট্রিশনের মধ্যে বসকে, তো বস অফ নিউট্রিশন হয়, বস অফ নিউট্রিশন, হেড অফ নিউট্রিশন হচ্ছে আমাদের কাছে হেটেরোট্রপিক। মানে এদের মধ্যে সব থেকে বেশি অ্যাবান্ডান্ট যদি কেউ হয় বলি, তাহলে সেটা হবে হেটেরোট্রপ। হেটেরোট্রপের মধ্যেও যদি বলি অ্যাবান্ডান্ট কারা, কেননা হেটেরোট্রপে 3 রকমের নিউট্রিশন দেখা যায়, এই যে সিম্বায়োটিক, প্যারাসিটিক, স্যাপ্রোফিটিক, এই 3 রকমের নিউট্রিশন দেখা যায়, 3 রকমের নিউট্রিশন দেখা যায়। তো এদের মধ্যে বসকে, মানে বস অফ বস তো হেটেরোট্রপিক হবে। তো হেটেরোট্রপিকের আন্ডারে মেন কে, বা হেটেরোট্রপিকের বেশি ভালোবাসা কার প্রতি থাকে? তো বেশি ভালোবাসা থাকে আমাদের সিম্বায়োটিক বলছি, স্যাপ্রোফিটিকের ওপর। স্যাপ্রোফিটিক হচ্ছে বস আন্ডার বস, বসের আন্ডারে বস আন্ডার বস, ঠিক আছে? তো এটা লেখাও আছে যে যে এটা হয়ে গেল দ্য ভাস্ট মেজরিটি অফ ব্যাকটেরিয়া আর হেটেরোট্রপস,
দে ডিপেন্ড অন আদার অর্গানিজম অর ডেড অর্গানিক ম্যাটার ফর ফুড। এবার একটা জিনিস আমি যেটা স্কিপ করে গেলাম, আমি বলে দিচ্ছি সেটা, কেমোসিনথেটিক অটোট্রপ কারা? তো কেমোসিনথেটিক অটোট্রপ যদি আমরা ফটোসিনথেটিক অটোট্রপের যদি আমরা দেখি, তো আমি প্রপারলি গেলাম না, আমি মেনলি 6টা টাইপের নিউট্রিশন এরকম করে বলে দিলাম। কিন্তু অনেকে জিজ্ঞেস করতে পারে যে সবই তো বোঝা গেল, সব টাইপস কিভাবে অ্যারেঞ্জ হয়, মানে কিভাবে টাইপ 6 টাইপ অফ নিউট্রিশন কিভাবে এলো, সেগুলো তো বোঝা গেল, বাট এগুলোর মানে প্রপারলি বোঝা গেল না। যেমন অটোট্রপিকের আন্ডারে অটোট্রপিকের মানে কি, সেটা তো আমি বলে দিলাম যে নিজের ফুড যে নিজে সিনথেসিস করে তাকে বলবো অটোট্রপিক। কিন্তু অটোট্রপিকের আন্ডারে ফোটো অটোট্রপিক আর কেমো অটোট্রপিক এগুলোর মানে কি? অক্সিজেনিকের মানে আমরা বুঝলাম, অ্যানঅক্সিজেনিকের মানে আমরা বুঝলাম, আমরা সিম্বায়োটিকের আমরা সিম্বায়োটিক বুঝলাম, প্যারাসিটিক বুঝলাম, স্যাপ্রোফিটিক বুঝলাম। বাট এখানে যে অটোট্রপিক নিউট্রিশন ছিল, ঠিক আছে, অটোট্রপিক নিউট্রিশনের আন্ডারে যে ফোটো অটোট্রপিক আর কেমো অটোট্রপিক ছিল, এর মানে তো বুঝলাম না। তো সিম্পল বলে দিচ্ছি, ফোটো অটোট্রপিকে কি হয়, পাতার ওপর বা ইয়ের ওপর ক্লোরোফিলের ওপর, ঠিক আছে, ক্লোরোফিলের মধ্যে, ক্লোরোপ্লাস্টের মধ্যে যে ক্লোরোফিল থাকে তার উপরে সে আলো পড়ে। ফোটো অটোট্রপিক নিউট্রিশনে কি হয়, তার উপরে সে আলো পড়ে। তো আলো পড়ার জন্য, আলো পড়ার মাধ্যমে ফুড তৈরি হয়। আলো পড়ার মাধ্যমে কিভাবে ফুড তৈরি হয়, আলো পড়ার মাধ্যমে কি হয়, ক্লোরোফিলের মেমব্রেনে ইলেকট্রন থাকে, তো সেই ইলেকট্রনের এক্সাইটেশন হয়, ঠিক আছে, ওই ইলেকট্রনের এক্সাইটেশন হয়, ওই ইলেকট্রনই ফুড তৈরি করে দেয়। কিভাবে করে সেটা আমরা ফটোসিনথেসিসে পড়বো। মানে ফুড তৈরি করে না, ফুড তৈরির জন্য উপযুক্ত কাঁচামাল তৈরি করে, উপযুক্ত কাঁচামাল তৈরি করে, ঠিক আছে, মানে হচ্ছে যেটা হচ্ছে রিয়াক্টেন্ট তৈরি করে বলা যেতে পারে। ইলেকট্রন ফুড সিনথেসাইজেশনের জন্য রিয়াক্টেন্ট তৈরি করে, ঠিক আছে। ইলেকট্রনের এইটুকু কাজ, ইলেকট্রনের এর থেকে বেশি কিছু কাজ হয় না, ঠিক আছে, শুধু ওইটুকু করে। আর আর হয়ে গেল, বোঝা গেল এইটুকু, ঠিক আছে, ওকে। কি বলছিলাম আমি, হ্যাঁ, এটুকু কাজ হয়ে গেল। কেমো অটোট্রপিকের ক্ষেত্রে কি হয়, কেমো অটোট্রপিকের ক্ষেত্রে কি হয়, তোমরা হয়তো পড়ে থাকবে এক্সোথার্মিক এন্ডোথার্মিক রিয়াকশন পড়েছো। কেমো অটোট্রপিকের ক্ষেত্রে কি হয়, এরকম টাইপের এক্সোথার্মিক রিয়াকশন হয়। কিরকম রিয়াকশন হয়, এক্সোথার্মিক রিয়াকশন হয়, ঠিক আছে। সেখানের মাধ্যমে কি হয়, এনার্জি রিলিজ হয়। সেই এনার্জি কি করে, সেই এনার্জি কি করে, সেই ব্যাকটেরিয়ার মধ্যে ইলেকট্রনের এক্সাইটেশন ঘটায়, তারপর তো বাকি ফেজ ইলেকট্রন কাঁচামাল তৈরি করে, আলটিমেটলি ফটোসিনথেসিসের মানে ফটোসিনথেসিস বলে ফেললাম, সরি, আলটিমেটলি ওদের ওই রিয়াকশনের মাধ্যমে ফুড তৈরি হয়ে যায়, ঠিক আছে। বা আমি যদি এখানে এক্সোথার্মিক এন্ডোথার্মিক নাও নিয়ে আসি, অক্সিডেশন হয়, ঠিক আছে, কোনো একটা কেমিক্যালের বাইরে অক্সিডেশন হয়, যেমন অ্যামোনিয়াম আয়ন থেকে ইয়ে তৈরি হয়, নাইট্রেট বা নাইট্রাইট ওরা তৈরি করে নেয়, NO2 বা NO2 মাইনাস আর NO3 মাইনাস ওরা তৈরি করে নেয়, সেইখান থেকে এনার্জি নেয়। ফটোট্রপিকে কি হয়, ডাইরেক্ট আলো এসে এনার্জি দেয়। আর এখানে কি হয়, এখানে কোথা থেকে এনার্জি নেয়, কেমোঅটোট্রপিকে কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে, অক্সিডেশনের মাধ্যমে এনার্জি নেয়। তো যেহেতু কেমো অটোট্রপিকে অক্সিডেশনের মাধ্যমে এনার্জি নেয়, মানে কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে এনার্জি নেয়, তাই এটাকে আমরা কি বলবো, কেমো অটোট্রপিক বলবো, ঠিক আছে। আর ফোটো অটোট্রপিকের ক্ষেত্রে যেহেতু আলো থেকে রিয়াকশনের এনার্জি নেয়, তাই ওখানে আমরা বলি ফোটো অটোট্রপিক, ওকে, ফোটো অটোট্রপিক। কেমো অটোট্রপিকে যদি আমি এক্সাম্পল দিই, তাহলে কে কে হবে, নাইট্রোসোমোনাস, নাইট্রোসিস্টিস, নাইট্রোব্যাক্টার, আরটা হচ্ছে নাইট্রোসোমোনাস, নাইট্রোসিস্টিস, নাইট্রোব্যাক্টার, একটা হচ্ছে আর আমি ভুলে গেলাম ইয়ার, ওকে দেখতে হবে আরেকবার। নাইট্রোসোমোনাস, হ্যাঁ হ্যাঁ মনে পড়ে গেছে, নাইট্রোসোমোনাস, নাইট্রোসিস্টিস, নাইট্রোব্যাক্টার, নাইট্রোকক্কাস, এটাই ছিল নাইট্রোকক্কাস, এই 4টে ব্যাকটেরিয়া। আর আরেকটা হচ্ছে, আরে কেমো অটোট্রপিকের মধ্যে চলে গেল। ফোটো অটোট্রপিকের মধ্যে তোমরা মনে রাখবে সায়ানোব্যাকটেরিয়া। সায়ানোব্যাকটেরিয়া আন্ডারে কে কে রয়েছে, অসিলেটোরিয়া, অ্যানাবিনা, নস্টক, এরা, ঠিক আছে, অ্যানাবিনা, নস্টক, অসিলেটোরিয়া, এই কটাই রয়েছে। আর কি কিছু আছে সায়ানোব্যাকটেরিয়ার মধ্যে, সায়ানোব্যাকটেরিয়ার মধ্যে আমরা মেইনলি অক্সিজেনিক ফটোসিনথেসিস যদি দেখি, হ্যাঁ সায়ানোব্যাকটেরিয়াই হবে এর এক্সাম্পল, ঠিক আছে, বোঝা গেল। তো এটাই হচ্ছে টোটাল ব্যাপার স্যাপার যা হয়ে গেল। এরপর হচ্ছে আর্কি ব্যাকটেরিয়া। আর্কি ব্যাকটেরিয়া হচ্ছে, এরা হচ্ছে স্পেশাল,
এরা হচ্ছে স্পেশাল ব্যাকটেরিয়া। দিস ব্যাকটেরিয়া আর স্পেশাল সিন্স দে লিভ ইন সাম অফ দ্য মোস্ট হার্শ হ্যাবিটেটস। কিছু লোক হয় না, যেমন কিছু একটা লোক হয় না, কিছু লোক হয় না যেমন মানে এরকম টাইপের জিনিস হয়, দেখবে কিছু লোকের কাছ থেকে আমরা কিছু জিনিস এক্সপেক্ট করি, কিছু জিনিস এক্সপেক্ট করি। যেমন কোনো একটা ধরে নাও খুব কমেডিয়ান লোক, মানে খুব কমেডি করে, হাসি মজা করে, তো তাকে কি আমরা নর্মাল হিসেবে দেখতে ভালোবাসবো না, তাকে কমেডিয়ান হিসেবে স্পেশাল লাগে, যেন মনে হয় যেন তিনি একটা স্পেশাল ক্যারেক্টার প্লে করছেন অ্যাজ এ কমেডিয়ান, তাই না? এটা মনে হচ্ছে তখন থেকে ঘষা লাগছে, 1 মিনিট। একটু চেঁচে আওয়াজ আসতে পারে, ঠিক আছে? ফ্যানে চালিয়ে দাও তো। যেমন কোন একটা, কি গরম করছে, ঠিক আছে? তো নড়লে পরে আবার বেশি চেঁচা করবে, 1 মিনিট। এই যা ছিল তাই রাখি তো, এইখানটা চেঁচা আওয়াজ হলো, আমি বুঝতে পেরেছি, যাই না অ্যাকচুয়ালি। হ্যাঁ, ওকে, আচ্ছা। তো মোস্ট হার্স হ্যাবিটেটস সাচ অ্যাজ, হ্যাঁ কিছু লোক আছে যেমন হচ্ছে কমেডিয়ান মানুষ, তো কমেডিয়ানকে সবসময় কী লাগবে, স্পেশাল ততক্ষণই লাগবে যতক্ষণ সে কমেডি রোল প্লে করছে। নর্মালি কিন্তু অতটা যেটা হবে অতটা কিন্তু ইম্প্যাক্টফুল হবে না, যতটা কমেডিয়ান হিসেবে ইম্প্যাক্টফুল হবে, বা যতটা কমেডিয়ান হিসেবে ওকে উনি ইম্প্যাক্ট আমাদের মতো উপর ফেলতে পারবেন, তাই না? তো তেমনই এনসিআরটি হতে পারে এটা সার্কাস্টিক্যালি লিখেছে যে দিস ব্যাকটেরিয়ার স্পেশাল সিন্স দে লিভ ইন সাম মোস্ট হার্স হ্যাবিটেটস সাচ অ্যাজ এক্সট্রিম সল্টি এরিয়াস, হ্যালোফাইলস, হট স্প্রিংস, থার্মোঅ্যাসিডোফাইলস। মানে একটা কথা আছে যে হেড অফিসের বড়বাবু গোপ দিয়ে যায় চেনা, এরকম টাইপের কিছু একটা লাইন আছে। তো তেমনই এই ব্যাকটেরিয়াকে চেনা যায় তখনই যখন এদের মোস্ট হার্স হ্যাবিটেটসে এদের পাওয়া যায়, ঠিক আছে? তাই জাস্ট লাইক যদি কোনো মোস্ট হার্স হ্যাবিটেটে কোনো ব্যাকটেরিয়া ভগবান না করুক যদি পেয়ে যায়, তাহলে আমরা তার নাম দেবো কি, আর্কি ব্যাকটেরিয়া, এরকম টাইপের। কি হলো, ব্রাইটনেস চেঞ্জ হলো না? 1 মিনিট, বোঝা গেল? ওকে। তো এক্সট্রিমলি সল্ট এরিয়ায় যখন থাকে তাকে আমরা কি বলবো, হ্যালোফাইলস। আর যখন হট স্প্রিংসে থাকবে তখন তাকে বলবো থার্মো অ্যাসিডোফাইলস। যদি থার্মো আর অ্যাসিডোকে যদি আমরা ভাঙি, তো থার্মো মানে হচ্ছে টেম্পারেচার, অ্যাসিডো মানে হচ্ছে অ্যাসিডিক এনভায়রনমেন্ট, ফাইলস। তো আমি বলেছিলাম, এটা আমি কম্পেয়ারও করেছিলাম কীভাবে থার্মো অ্যাসিডোফাইলস বলছে, এটাও আমি বলেছিলাম। তো সিম্পল মনে রাখো, টেম্পারেচার বাড়লে সেখানে অ্যাসিডিটি বাড়ে, আর অ্যাসিডিটি বাড়লে তখন আমরা তাকে বলবো থার্মো অ্যাসিডোফাইলস, ঠিক আছে? অ্যাসিডিটি যদি বাড়ে তখন আমরা তাকে কি বলবো, অ্যাসিডিটি যদি বাড়ে তখন আমরা তাকে বলবো থার্মো অ্যাসিডোফাইলস। অ্যান্ড মার্সি এরিয়াসেরও এদের পাওয়া যায়। মার্সি এরিয়াস মানে কি, যেখানে মিথেন থাকে, একটুখানি মিথেন থাকে। মিথেন মানে হচ্ছে ধরে নাও বদ্ধ জলাভূমি, ঠিক আছে? যেখানে আমরা বলতে পারি যে বদ্ধ জলাভূমি টাইপের হয়, ঠিক আছে? সেখানে মিথেন প্রোডাকশন খুব বেশি পরিমাণে হয়, সেরকম টাইপের, সেখানে মিথেনোজেন্স খুব বেশি পরিমাণে থাকে। অনেক সময় গাট অফ রুমিনেন্ট অ্যানিম্যালেও ওদের পাওয়া যায়, মিথানোজেন্সকে গাট অফ রুমিনেন্ট অ্যানিম্যালও পাওয়া যায়। আর্কিব্যাকটেরিয়া ডিফার ফ্রম আদার ব্যাকটেরিয়া ইন হ্যাভিং এ ডিফারেন্ট সেল ওয়াল স্ট্রাকচার। কেন? সেল ওয়াল স্ট্রাকচার ডিফারেন্ট হওয়ার জন্যই এরা এক্সট্রিম কন্ডিশনে সার্ভাইভ করতে পারে। তোমার কি মনে হয় যে এত হাই টেম্পারেচারে ব্যাকটেরিয়ার এনজাইমই কাজ করে না ভাই? তো কোথাও না কোথাও এই এনজাইমকে ডিন্যাচিওর হওয়া থেকে বাঁচায় কে? ডিন্যাচিওর হওয়া বা ধ্বংস হওয়া থেকে বাঁচায় আমাদের এই সেল ওয়াল। এদের যদি এদের আরও অনেক এক্সট্রা ফিচার আছে, যেমন আর্কি ব্যাকটেরিয়ার মধ্যে ইয়ে পাওয়া যায়, কি বলে ওটাকে, হিস্টোন প্রোটিন পাওয়া যায়।
মানে ব্যাকটেরিয়ার মধ্যে হিস্টোন প্রোটিন পাওয়া যায়। হিস্টোন প্রোটিন কিন্তু হচ্ছে আমাদের ক্যারেক্টার, আমাদের বলতে কি ইউক্যারিওটসের ক্যারেক্টার, সেখানে আর কি ব্যাকটেরিয়ার মধ্যে পাওয়া যায়, ঠিক আছে। তারপর আরও অনেক রকম এদের ন্যাকামো রয়েছে, যেমন হচ্ছে আর কি ব্যাকটেরিয়ার মধ্যে ইয়ে দেখা যায়, এদের মধ্যে আমাদের মানে নর্মালি সেল মেমব্রেনের মধ্যে এস্টার লিঙ্কেজ দেখা যায়, এদের সেল মেমব্রেনে ইথার লিঙ্কেজ দেখা যায়। এরকম আরও অনেক ডিফারেন্ট জিনিস রয়েছে। এমন 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 জিনিস রয়েছে যেগুলো ইউক্যারিওটসে প্রেজেন্ট আছে, আবার আর কি ব্যাকটেরিয়ার মধ্যেও প্রেজেন্ট আছে, ঠিক আছে। যেন মনে হয় যেন মিসিং লিঙ্ক। আর কি ব্যাকটেরিয়ার দেখো, ইউ ব্যাকটেরিয়া কিন্তু আর কি ব্যাকটেরিয়ার থেকেও অ্যাডভান্স, মানে ইউ ব্যাকটেরিয়া পরে এসছে, বাট আর কি ব্যাকটেরিয়ার মধ্যে এমন কিছু জিনিস রয়েছে যেটা ইউ ব্যাকটেরিয়ার পরে যারা এসছে তার সাথে সিমিলার, মানে অ্যাডভান্স অফ অ্যাডভান্স, তাদের সাথে সিমিলার জিনিস পাওয়া যাচ্ছে আর কি ব্যাকটেরিয়া। কিন্তু আর কি ব্যাকটেরিয়া অ্যাকচুয়ালি সবচেয়ে প্রিমিটিভ ব্যাকটেরিয়া, তার মানে এটা একটা মিসিং লিঙ্ক। মানে ইট জাস্ট লাইক যে প্রথমে একটা বংশ খুব ভদ্র ছিল, ঠিক আছে, মাঝে হঠাৎ করে একজন অভদ্র এলো, আবার তারপর ভদ্র এলো, মানে এরকম টাইপের। তো মাঝে আমরা এরকম বলতে পারি যে একটা মিসিং লিঙ্ক, মাঝখানে হঠাৎ করে লিঙ্ক চলে গেছিলো, ফ্যামিলিটা ভদ্র হয়ে আসছিল, মাঝখানে হঠাৎ একটা অভদ্র জন্ম নিল, তারপর অভদ্র থেকে আবার একটা ভদ্র জন্ম নিল, মানে মাঝখানে কি হলো, একটা লিঙ্ক মিস হয়ে গেল, তাই না। মাঝখানে যেখানে একটা ভদ্র জন্ম নেওয়ার কথা ছিল সেখানে অভদ্র জন্ম নিল, জাস্ট লাইক দ্যাট। দিস ফিচার ইজ রেসপন্সিবল ফর দেয়ার সার্ভাইভাল ইন এক্সট্রিম কন্ডিশন। যেমনটা বললাম, মিথানোজেন্স আর প্রেজেন্ট ইন দ্য গাট অফ সেভারেল রুমিনেন্ট অ্যানিমালস সাচ অ্যাজ কাউজ অ্যান্ড বাফেলোজ, অ্যান্ড দে আর রেসপন্সিবল ফর দ্য প্রোডাকশন অফ মিথেন, যাকে আমরা বলি বায়োগ্যাস, ফ্রম দ্য ডাং অফ দিস অ্যানিমালস। যেহেতু গাটে থাকে তো ডাঙ্গেও থাকবে, তাদের গোবরেও থাকবে, ঠিক আছে, তাদের গোবরেও থাকবে, তাদের গাট মানে হচ্ছে তাদের ডাইজেস্টিভ সিস্টেমে যদি থাকে, ডাইজেস্টিভ ট্র্যাক্টে যদি থাকে তো গাটেও থাকবে, নর্মাল ব্যাপার। তো যেটা বায়োগ্যাস প্রোডাকশনের জন্য হেল্প করবে। ইউ ব্যাকটেরিয়া, দেয়ার আর থাউজেন্ডস অফ ডিফারেন্ট ইউ ব্যাকটেরিয়া অর ট্রু ব্যাকটেরিয়া। এরকম হাজার হাজার এবার আমরা ইউ ব্যাকটেরিয়া স্টার্ট করছি অ্যাকচুয়ালি, ঠিক আছে। দেয়ার আর থাউজেন্ডস অফ, একটুখানি স্পিডে আছে অ্যাকচুয়ালি, কালকে আমার এক্সাম আছে, তো সেই কারণে আমাকে এনসিআরটি কভারেজটা করতে হবে। এবার যে ফিউচারে যে সিরিজগুলো আসবে, এনসিআরটির যে সিরিজটা আমি স্টার্ট করেছি, ঠিক আছে, এইটার অন দ্য বেসিস অফ মাই এক্সাম হবে, আমার এক্সাম অনুসারে এগুলো কী হবে, মানে ডিজাইন করা হবে। তা বলে কি তাহলে আগের চ্যাপ্টার যেগুলো এক্সাম হয়ে গেছে সেগুলো কি আসবে না? হ্যাঁ, সেগুলো আসবে, সেগুলো মাঝে মাঝে আসবে, পরের উইকেই আসবে সেগুলো। কেন পরের উইকে বলছি, কেন না নেক্সট উইকে আমার এক্সাম নেই, তো ওই টাইমে আমি ফ্রি থাকবো অনেকটা ভিডিও বানানোর জন্য। তো আমি টোটাল সেল যেটা আছে চ্যাপ্টারে করব, আর মিওসিস একটা এখন আমার পেন্ডিং আছে ভাই, 1 মাস 2 মাস হয়ে গেল, কিন্তু মিওসিস এখনও ভিডিওটা কমপ্লিট হলো না, ওটা আমি করব, বিকজ মিওসিস আমাকে নিজেই একবার দেখতে হবে, তাই না। সেই কারণে আমাকে মিওসিসটা একটুখানি এক্সপ্লেন তো আমি এনসিআরটি থেকে করে দেবো, বাট প্রপার এক্সপ্লেনেশনের জন্য আমাকে একবার আমার নিজের টিচারের লেকচার দেখতে হবে, তবে গিয়ে আমি এক্সপ্লেনটা করতে পারবো, ঠিক আছে। দেয়ার আর থাউজেন্ডস অফ ডিফারেন্ট ইউ ব্যাকটেরিয়া অর ট্রু ব্যাকটেরিয়া, দে আর ক্যারেক্টারাইজড বাই দ্য প্রেজেন্স অফ এ রিজিড সেল ওয়াল। তার মানে এদের সেল ওয়াল রিজিড হয়। 1 মিনিট, সাম ব্রেক। ওকে, মাইকের পজিশন আমি চেঞ্জ করেছি, ঠিক আছে। এখান থেকে 1 মিনিট ঠিক আছে। বাহ, এইভাবে জানি জোরে আওয়াজ এসছে, তো এই টেকনোলজির সাথে 1 মিনিট। ওকে, ঠিক আছে। তো এবার কোথায় গেল, হ্যাঁ হ্যাঁ, তো ইউ ব্যাকটেরিয়া আমি বলছি, দে আর থাউজেন্ডস অফ ডিফারেন্ট ইউ ব্যাকটেরিয়া ট্রু ব্যাকটেরিয়া, থাউজেন্ডস অফ ডিফারেন্ট ইউ ব্যাকটেরিয়া ট্রু ব্যাকটেরিয়া প্রেজেন্ট, ঠিক আছে। ইউ ব্যাকটেরিয়ার মধ্যে মানে দেখা যায় অনেক রকমের ডিফারেন্ট ব্যাকটেরিয়া দেখা যায়, ইউ ব্যাকটেরিয়া দেখা যায়। দে আর ক্যারেক্টারাইজড বাই দ্য প্রেজেন্স অফ এ রিজিড সেল ওয়াল। এদের মধ্যে যে সেল ওয়াল হয় না, সেটা রিজিড সেল ওয়াল, ঠিক আছে, রিজিড সেল ওয়াল। অ্যান্ড ইফ মোটাইল আর ফ্ল্যাজেলাম, এদের মধ্যে ফ্ল্যাজেলাও থাকতে পারে। দ্য সায়ানোব্যাকটেরিয়া অলসো রেফার টু অ্যাজ ব্লু গ্রিন অ্যালগি।
সায়ানোব্যাকটেরিয়াকে একসময় ব্লু গ্রিন অ্যালগিও বলা হতো। সায়ানোব্যাকটেরিয়া কি আছে, হ্যাভ ক্লোরোফিল এ সিমিলার টু গ্রিন প্ল্যান্টস অ্যান্ড আর ফটোসিনথেটিক অটোট্রপস। যেমনটা বলেছিলাম যে ইউব্যাকটেরিয়াকে কিভাবে ক্যারেক্টারাইজড করা যায়, প্রেজেন্স অফ এ সেল ওয়াল, এদের মধ্যে রিজিড সেল ওয়াল থাকবে। আর যদি মোটাইল হয় তাহলে একটা ফ্ল্যাজেলাও এদের মধ্যে থাকতে পারে। সায়ানোব্যাকটেরিয়াকে বিজিও বলা হয়, মানে যে ব্লু গ্রিন অ্যালগিও বলা হয়, এবং এদের কি থাকে, ক্লোরোফিল এ থাকে। তার মানে সায়ানোব্যাকটেরিয়ার ক্লোরোফিল এ থাকে, ক্লোরোফিল বি এর ব্যাপারে কোনো সিওরিটি দেয়নি, ক্লোরোফিল এ থাকে। তার মানে সায়ানোব্যাকটেরিয়ার ক্ষেত্রে দুটো জিনিস থাকে, অ্যাকচুয়ালি সায়ানোব্যাকটেরিয়ার ক্ষেত্রে দুটো জিনিস থাকে, যেটা তোমরা মনে রেখে দাও। ফটোসিনথেসিসের ডিটেইলড এক্সপ্লেনেশন রয়েছে। সায়ানোব্যাকটেরিয়ার মধ্যে দুটো জিনিস থাকে। কি কি দুটো জিনিস থাকে? একটা হচ্ছে সায়ানোব্যাকটেরিয়ার মধ্যে আমাদের ক্লোরোফিল এ থাকে গ্রিন প্ল্যান্টসের মতো, আর 2 নম্বর থাকে এদের মধ্যে ক্লোরোফিল এ থাকে, আর 2 নম্বর এদের মধ্যে থাকে যেটা, সেটা হচ্ছে PS2। PS2 তোমরা পরে বুঝবে কি জিনিস, PS2 থাকে। তাই এরা কি করে, ফটোসিনথেসিস করে। আমরা জানি যে প্ল্যান্টের মধ্যে ক্লোরোফিল থাকে কেন, ফটোসিনথেসিসের জন্য। তো এর মধ্যে ক্লোরোফিল এ পাওয়া যাচ্ছে, মানে নিশ্চয় ফটোসিনথেসিসের জন্য পাওয়া যাচ্ছে। তো এদের বলা হয় ফটোসিনথেটিক অটোট্রপ, অর শর্টে বলা হয় ফটো অটোট্রপ, যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম। দ্য সায়ানোব্যাকটেরিয়া আর ইউনিসেলুলার, কলোনিয়াল আর ফিলামেন্টাস, 3 রকমই হতে পারে। এদের সিঙ্গেল সেলও হতে পারে, কলোনিয়ালও হতে পারে, ফিলামেন্টাসও হতে পারে। আবার ফিলামেন্টাস ম্যারাইন আর টেরিস্ট্রিয়াল, মানে ফিলামেন্টাসও হতে পারে। সরি কি লিখলাম, কি বললাম, ভুল করে বলে দিয়েছি। কলোনিয়াল আর ফিলামেন্টাস এখানে কমপ্লিট হয়ে গেল। ফ্রেশ ওয়াটার ম্যারাইন আর টেরিস্ট্রিয়াল অ্যালগি, তার মানে এরা ফ্রেশ ওয়াটারেও থাকতে পারে, ম্যারাইন ওয়াটারেও থাকতে পারে, টেরিস্ট্রিয়ালও হতে পারে। এবার অনেকে বলবে যে যেটা আনসারটিতে লেখা আছে সেটাই তো বলে দিলে, এক্সপ্লেনেশন কি হলো। ফ্রেশ ওয়াটার মানে হচ্ছে যা হচ্ছে রিভার ওয়াটার, এর মধ্যে কি কোনো সল্ট থাকে না, সল্ট। এবার ফ্রেশ ওয়াটার মানে অনেকে ভাবে আজকাল তো নদীতে খুব নোংরা ফেলে, তো ফ্রেশ ওয়াটার কোথা থেকে হয়ে গেল। আরে ফ্রেশ ওয়াটার ওই সেন্সে নয়, ফ্রেশ ওয়াটার মিনারেলসের সেন্সে বলা হচ্ছে, যার মধ্যে মিনারেলস বেশি থাকে। মিনারেলসও বলা উচিত নয়, সল্টি ব্যাপারটা বেশি থাকে, যার মধ্যে তাকে আমরা ফ্রেশ ওয়াটার বলি না। ফ্রেশ ওয়াটার ইন দ্য সেন্স আমরা যাকে নোংরা করি বা ফ্রেশ ওয়াটার ইন দ্য সেন্স এরকম বলতে পারি যেটা বয়ে যায়, যেটা কি হয়, যেটা বয়ে যায়, এরকম টাইপের আমরা বলতে পারি। যেমন হচ্ছে গঙ্গা, দা গঙ্গা আমাদের কাছে কি ফ্রেশ ওয়াটার, কেননা গঙ্গা হচ্ছে রিভার, বয়ে যায়, সবসময় বয়ে যায়। তো এই ফ্রেশ ওয়াটারে অ্যালগি পাওয়া যেতে পারে। সেটা তোমরা বুঝতে পারবে যখন গঙ্গার সেই ধাপগুলো দিয়ে নামবে, মানে যে গঙ্গার পার হয় না, পার যেখানে সব পুজোর সরঞ্জাম নিয়ে বসেন পুরোহিতরা, ঠিক আছে, যেখানে মানে পার, সেই পার টাইপের থাকে না। তো যখন ওই ধাপ বেয়ে নামবে, মানে ওই পার থেকে তো আমরা সিঁড়ি দিয়ে নামি, তো সিঁড়ি দিয়ে নামবে তখন তোমরা ফিল করবে পা পিছলাচ্ছে, কেন তলায় আমাদের কাছে ওই, ঠিক আছে, যদিও মেনলি অ্যালগিও থাকে, শুধুমাত্র যে সায়ানোব্যাকটেরিয়া তার জন্য দায়ী এমন না, অ্যালগিও থাকে। তবে হ্যাঁ, তার মধ্যে সায়ানোব্যাকটেরিয়াও তাদের মধ্যে থাকে, ঠিক আছে। যেমন এই যে ব্যাকটেরিয়া মানে ক্ষতি করে দেবে না, ক্ষতি করবে না, অবভিয়াসলি ক্ষতি করবে না, ঠিক আছে। তো সেরকম সায়ানোব্যাকটেরিয়া ওখানে, মানে সায়ানোব্যাকটেরিয়া রিভারে থাকে, এইটুকু আমি বলতে চাইছি, ঠিক আছে, থাকে। ম্যারাইন ওয়াটারেও এদের পাওয়া যায়, ঠিক আছে। অনেক সময় জাহাজ পর্যন্ত আটকে দেয়, এটা যখন অ্যাগ্রিগেট করে একসাথে জাহাজ পর্যন্ত এরা আটকে দিতে পারে, ঠিক আছে। সেই কারণে নয়, এদের ডেঞ্জারাস একদম, ঠিক আছে, মানে দারুণ ক্ষমতা আছে, ঠিক আছে। এটা যখন এগ্রিগেশন হয়, মানে মারাত্মক লেভেলের এগ্রিগেশন হয় এদের, তো কি হয়, তো ম্যারাইন ওয়াটারে পাওয়া যায়। আবার টেরিস্ট্রিয়াল হয়, টেরিস্ট্রিয়াল মানে হচ্ছে মাটিতে পাওয়া যায়, শুধুমাত্র জলেই থাকবে মনে হয়, মাটিতে পাওয়া যায়। কিন্তু প্রোভাইডেড একটা জিনিস, যে সেখানে আর্দ্রতা থাকতে হবে, মানে একটুখানি হিউমিডিটি থাকতে হবে, ঠিক আছে, হিউমিডিটি থাকতে হবে, মানে ভিজে মাটি থাকতে হবে, পরিষ্কার ব্যাপার, ভিজে মাটি থাকতে হবে, তাই না, ভিজে মাটি থাকতে হবে। তো সেরকমই মাটি থাকতে হবে, সেরকম জায়গায় এরা গ্রো করে। আর এরা ফিলামেন্টাস হয়, ইউনিসেলুলার হয়, কলোনিয়াল হয়, ঠিক আছে। দ্য কলোনিজ আর জেনারেলি সারাউন্ডেড বাই জিলাটিনিয়াস সিট, মানে যেগুলো কলোনি টাইপের হয়, যেগুলো কলোনি হয়।
আর সবচেয়ে বড় ব্যাপার, অনেকে ভাবে যে সায়ানোব্যাকটেরিয়া ইউনিসেলুলার, কলোনিয়াল আর ফিলামেন্টাস, তার মানে ইউনিসেলুলারও হয়, কলোনিয়াল আর ফিলামেন্টাস মানে মাল্টিসেলুলারও হয়। অনেকের মাথায় এই ধারণা চলছে, আমি বুঝতে পেরেছি। বাট এখানে এনসিআরটি এভাবে লিখলো সায়ানোব্যাকটেরিয়া ইউনিসেলুলার হয়, সায়ানোব্যাকটেরিয়া ইউনিসেলুলার হয়, কিন্তু এনসিআরটি তো বলছে কলোনিয়াল ফিলামেন্টাস দুটোই হয়। ভালো করে বোঝো ইউনিসেলুলারের কনসেপ্ট। ইউনিসেলুলার মানে হচ্ছে একটা সেল, আর মাল্টিসেলুলার মানে হচ্ছে অনেকগুলো সেল। প্রোভাইডেড প্রোভাইডেড একটা সেল আর একটা সেলের সঙ্গে ফাংশনালি কানেক্টেড, বা একটা সেল আরেকটা সেলকে হেল্প করছে, আরেকটা সেল আরেকটা সেলকে হেল্প করছে। কিন্তু সায়ানোব্যাকটেরিয়ার ক্ষেত্রে মেনলি এটা দেখা যায় যে প্রত্যেকটা সেল ইন্ডিপেন্ডেন্ট হয়। তারা থাকে তো একসাথে কলোনি করে, তারা এরকম জিলাটিনিয়াস সিট দিয়ে এইভাবে থাকে তো কলোনি করে, বাট প্রত্যেকটা সেলের থেকে মানে আলাদা বলা উচিত নয়, প্রত্যেকটা সেল আলাদা আলাদাভাবে তাদের কি করে নিউট্রিশন মানে নিউট্রিশন চালায়, তাদের মেটাবলিজম আলাদা আলাদাভাবে চলে। এটা ধরে নিচ্ছে এ সেল, এ আলাদা রকমভাবে নিউট্রিশন নেবে, এ আলাদা রকমভাবে করবে, কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট নয়, এটা আমি বোঝাতে চাইছি, কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট নয়। মাল্টিসেলুলারের কনসেপ্ট হচ্ছে এটা যে মানে একের বেশি সেল তো থাকবে, কিন্তু তারা ফাংশনালি কানেক্ট থাকবে, বাট সায়ানোব্যাকটেরিয়ার ক্ষেত্রে হয় না এটা। তো সায়ানোব্যাকটেরিয়ার ক্ষেত্রে ইউনিসেলুলার, ফিলামেন্টাস আর কলোনিস তো হয়, কিন্তু কি ফর্মে? ইউনিসেলুলার মানে হচ্ছে সে জাস্ট একটা সেল, জাস্ট ওয়ান সেল, এটা হচ্ছে ওয়ান সেল, ঠিক আছে? ইউনিসেলুলার মানে হচ্ছে আমাদের কাছে জাস্ট ওয়ান সেল। ভালো করে আমি বড় করে দেখাচ্ছি, ইউনিসেলুলার মানে হচ্ছে জাস্ট ওয়ান সেল। আর মাল্টিসেলুলার মানে মাল্টিসেলুলার বলছি, ফিলামেন্টাস মানে হচ্ছে একের বেশি সেল, বাট এরা ফাংশনালি কানেক্ট নয়, তার মানে এরা অ্যাকচুয়ালি ইউনিসেলুলার, বাট এরা একসাথে এসে একটা ফিলামেন্ট লাইক অ্যাপিয়ারেন্স তৈরি করছে, তাই এদের আমরা বলি ফিলামেন্টাস। ফিলামেন্টাস মানে কখনো এটা বোঝায় না যে সায়ানোব্যাকটেরিয়া মাল্টিসেলুলার হয়ে গেল, নো, সায়ানোব্যাকটেরিয়া আছে ইউনিসেলুলারে, বাট এরা সবাই একসাথে এসে একটা দড়ির মতো, একটা সুতলি দড়ি বলছি, একটা দড়ির মতো স্ট্রাকচার তৈরি করছে, থ্রেড লাইক স্ট্রাকচার তৈরি করছে, ফিলামেন্ট লাইক স্ট্রাকচার তৈরি করছে, তাই আমরা একে বলবো ফিলামেন্টাস। কলোনিয়াল কেমন হয়? কলোনি মানে হচ্ছে এরকম টাইপের, মানে ফিলামেন্ট মানে সেখানে ফিলামেন্ট টাইপের নয়, এরকম হয়তো টাইপের তৈরি করলো, তারপর এর চারিদিকে এরকম জিলাটিনিয়াস সিট চলে এলো। এখানে যেমন এরকম ফিলামেন্ট বরাবর জিলাটিনিয়াস সিট আছে, তেমনি এখানে হবে কলোনির চারিদিকে জিলাটিনিয়াস সিট, ঠিক আছে? এনসিআরটির দু রকমের কথা, ঠিক আছে? দু রকমের কথা, কি দু রকমের কথা? দু রকমের কথা বলেছে এনসিআরটি। এখানে বলেছে যে দ্য কলোনিজ আর জেনারেলি সারাউন্ডেড বাই জিলাটিনিয়াস সিট। তো অনেকে ভাববে হয়তো ফিলামেন্টাস ফর্মের জিলাটিনিয়াস সিট এরকম থাকে না, অনেকে ভাববে শুধু কলোনিয়ালেরই থাকে, বাট এটা রং। কেন রং? কেন এনসিআরটি এখানে দুটো আমি প্রুফ দেব। একটা প্রুফ হচ্ছে এনসিআরটি এখানে জেনারেলি ওয়ার্ড ইউজ করেছে, জেনারেলি মানে হচ্ছে ইন জেনারেল, তার মানে সবাই কিন্তু না, বলছে কলোনিজ আর জেনারেলি সারাউন্ডেড বাই জিলাটিনিয়াস সিট, তার মানে ইন জেনারেলি যদি আমরা দেখি, ঠিক আছে, যদি আমরা 100টা সায়ানোব্যাকটেরিয়া ধরে নিয়ে আসি, হয়তো দেখা যাবে 60টার মধ্যে মানে 60টা কলোনি, 60টা এমন আমরা সায়ানোব্যাকটেরিয়া ফর্ম পাবো যারা কলোনিয়াল, এবং তাদের চারিদিকে জিলাটিনিয়াস সিট থাকতে বাধ্য, ঠিক আছে? তাদের চারিদিকে জিলাটিনিয়াস সিট থাকতে বাধ্য। তো এনসিআরটি বলছে এইটা, কিন্তু বাকি 40টার ঘটনা এখানে বলা হচ্ছে না, বলা হচ্ছে জেনারেলি, তার মানে 100টাকে যদি ধরে নিয়ে আসে 60টা এরকম পাবো, বাট বাকি 40টার মধ্যে হয়তো দেখা যাবে 20টা ইউনিসেলুলার, আর যে 20টা পড়ে রয়েছে, বা ইউনিসেলুলার খুব কমই আমরা ধরে নিচ্ছি 5টা ইউনিসেলুলার, তো বাকি যে 35টা কি হলো, 60 আর 40, হ্যাঁ, বাকি যে 35টা পাচ্ছি, দেখো ভালো করে বোঝো, 60টা আমি কলোনিয়াল করে নিয়েছি, 5টা আমি ইউনিসেলুলার করে নিয়েছি, তো বাকি আর 35টা পড়ে থাকছে, ঠিক আছে? তো বাকি 35টাকে যদি আমরা দেখি ভালো করে, তাহলে আমরা দেখতে পাবো যে তাদের মধ্যে ফিলামেন্ট ফর্মে জিলাটিনিয়াস সিট পাওয়া যাচ্ছে, বোঝা গেল? তার মানে ফিলামেন্ট ফর্মেও আমাদের জিলাটিনিয়াস সিট কি থাকবে, ইনট্যাক্ট থাকবে। They often form blooms in polluted water bodies. Some of these organisms can fix atmospheric nitrogen in specialized cells, যাকে আমরা নাম দিই হেটেরোসিস্ট, ঠিক আছে?
কি হয়, এদের মধ্যে এই যে এতগুলো সেল আছে সবাই দেখছি একই রকম দেখতে, সবাই একই রকম দেখতে, কিন্তু তাদের মধ্যে যদি এই দুটো সেলকে আমরা ভালো করে দেখি একটু আলাদা, এদের বলা হয় হেটেরোসিস্ট। হেটেরোসিস্ট। এবার এরা হয় এক্সেপশন। এদের মধ্যে যদি আমরা একে 1 নাম্বারিং করি আর একে 2 নাম্বারিং করি, তো 1 আর 2 কিন্তু নিজেদের মধ্যে কানেক্টেড নয়, এরা নিজেদের কাজ করে, থাকে একসাথে বাট নিজেদের কাজ করে। কিন্তু এই সেল, এটাকে আমি 3 নাম্বার দিচ্ছি, এই আর এটাকে 4 নাম্বার দিচ্ছি, তো এই 3 আর 4 যে সেল আছে এরা একটু এক্সেপশন হয়। এক্সেপশন কেন হয়? কেননা কেননা এরা না নিজেদের ফুড নিজেরা তৈরি করে না, এরা তৈরি হয়েছে নাইট্রোজেন ফিক্সেশনের জন্য। এরা কোনো রকম অক্সিজেনিক ফটোসিনথেসিস করে না, হ্যাঁ, সায়ানোব্যাকটেরিয়ার ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, সায়ানোব্যাকটেরিয়ার ক্ষেত্রে শুধুমাত্র অক্সিজেনিক ফটোসিনথেসিস হয়। কি ফটোসিনথেসিস হয়? অক্সিজেনিক ফটোসিনথেসিস হয় সায়ানোব্যাকটেরিয়ার মধ্যে। কোনো সায়ানোব্যাকটেরিয়া, যেমন এক্ষেত্রে আমরা নস্টককে এক্সাম্পল হিসেবে নিতে পারি, তাদের মধ্যে যদি আমরা দেখি 3 আর 4 নাম্বার সেল একটু গড়বড় থাকে, কারণ এটা তৈরি হয় নাইট্রোজেন ফিক্সেশনের জন্য। এদের মোটিভ থাকে আমি নাইট্রোজেন ফিক্স করব, আমি আর কোনো কাজ করব না, আমি নাইট্রোজেন ফিক্স করব, আমি আর কোনো কাজ করব না। এদের মোটিভ এটাই থাকে, এদের মোটিভ ভালো না এদের কাজ হচ্ছে অনলি আমরা কি করব, আমরা নাইট্রোজেনকে ফিক্স করব। তার মানে এখান থেকে আমরা একটা মোটিভ ভালো না, ওটা আমি এমনি বললাম, ঠিক আছে। তো এদের কাজ হচ্ছে অনলি নাইট্রোজেন ফিক্স করা। তো নাইট্রোজেন ফিক্স করার জন্য এদের মধ্যে কখনো ফটোসিনথেসিস হয় না। এবার কেন হয় না ফটোসিনথেসিস? তার কারণ হলো সায়ানোব্যাকটেরিয়ার মধ্যে অনলি অক্সিজেনিক ফটোসিনথেসিস দেখা যায়, আমি বললাম। তো এদের মধ্যে অক্সিজেনিক ফটোসিনথেসিস দেখা যায় না। এদের মধ্যে কি দেখা যায় না? এদের মধ্যে অক্সিজেনিক ফটোসিনথেসিস দেখা যায় না, ঠিক আছে। তো তাহলে কেন দেখা যায় না? কেননা অক্সিজেনিক ফটোসিনথেসিস যদি এদের মধ্যে হয়, তাহলে এরা কি ইভলভ করবে? এরা যেটা ইভলভ করবে সেটা হচ্ছে আমাদের কাছে অক্সিজেন ইভলভ করবে। আর যে সকল সেল নাইট্রোজেন ফিক্স করে, যেমন এখানে হেটেরোসিস্ট হচ্ছে নাইট্রোজেন ফিক্স করে, বলছে না দিস অর্গানিজম ক্যান ফিক্স অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন ইন স্পেশালিস্ট সেল কল নাইট্রোসিস্ট। তো হেটেরোসিস্ট, তো হেটেরোসিস্ট সেলগুলো নাইট্রোজেন ফিক্স করে। নাইট্রোজেন ফিক্স করার জন্য এদের একটা স্পেশাল এনজাইম দরকার পড়ে, যার নাম আমরা দিই নাইট্রোজিনেজ। আর এই নাইট্রোজিনেজ যে এনজাইম হয়, এ হচ্ছে অক্সিজেনের শত্রু। এ অক্সিজেনকে পছন্দ করে না, অক্সিজেনকে ভালোবাসে না। এবার তুমি ভাবো এই 3 আর 4 নাম্বার সেলে যদি অক্সিজেনিক ফটোসিনথেসিস হয়, তাহলে অক্সিজেন তৈরি হবে বাই প্রোডাক্ট হিসাবে, যেটা নাইট্রোজিনেস পছন্দ করে না। যদি অক্সিজেন তৈরি হয়ে যায়, নাইট্রোজিনেস বলবে আমি আমার কাজ বন্ধ করে দেবো, আমি নাইট্রোজেন ফিক্সেশন করব না। কিন্তু 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 এই নস্টক নাইট্রোজেন ফিক্সেশনের জন্যই ফেমাস। তো এবার যদি নাইট্রোজেনাস মানা করে দেয় যে আমি নাইট্রোজেন ফিক্সেশন করবো না, তাহলে নস্টকের তো বদনাম হয়ে যাবে। ওই কারণে নস্টক বললো ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আমার আশেপাশে ফটোসিনথেটিক সেল আছে। ভাই 3 আর 4 এই দুটো সেলই একটু ডিফারেন্ট, বাকি সব সেল তো ফটোসিনথেটিক। দ্যাটস ওয়াই আমি বলেছিলাম যে এটা নিজেদের মধ্যে কখনো কানেক্টেড থাকে না। আশেপাশের সেলগুলো ফটোসিনথেটিক, এই যে আশেপাশের সেলগুলো ফটোসিনথেটিক, বাট এরা মাঝখানে নন ফটোসিনথেটিক এই কারণে হয়ে গেছে যাতে তাদের অক্সিজেন না তৈরি করতে হয়। এবার তাহলে প্রশ্ন এলো যে যদি এরা বাকিদের মতো ফটোসিনথেসিস না করে, এরা সার্ভাইভ করবে কিভাবে, এরা বাঁচবে কিভাবে? আমি মানছি ওরা নাইট্রোজেন ফিক্সেশন করছে, অনেক ভালো কাজ করছে, বাট এরা বাঁচবে কি করে? এদের নিজেদেরও বাঁচা দরকার যাতে ফিউচারেও নাইট্রোজেন ফিক্সেশন করতে পারে। তো এই কারণে যদি আমি এই 3 নাম্বার হেটেরোসিস সেলটাকে একটুখানি ম্যাগনিফাই করে তুলে নিয়ে আসি এইখানে, এটা হচ্ছে আমাদের কাছে হেটেরোসিস্ট হেটেরোসিস্ট, পুরো লিখি, শর্ট ফর্মে দরকার নেই। যদি আমি তুলে নিয়ে আসি, এটা হচ্ছে আমাদের কাছে 3 নাম্বার সেলটাকে যদি আমি তুলে নিয়ে আসি, তো আমরা এইটুকু তো বলতে পারি যে এর আশেপাশে যে সেলগুলো আছে এরা তো ফটোসিনথেটিক। তো এই হেটেরোসিস্ট কি করে বেসিক্যালি, বলে যে দেখো আমি তো নাইট্রোজেন ফিক্স করছি, তো তোমরা আমাকে হেল্প করো। তো হেটেরোসিস সেলটা কি করে অ্যাকচুয়ালি, এই আশেপাশে যে ফটোসিনথেটিক সেলগুলো আছে তাদের কাছ থেকে নিউট্রিশন নেয়, তাদের কাছ থেকে খাবার নেয়, তাদের কাছ থেকে ফুড নেয়। ও বলে যে তোমরা তৈরি করো, আমি খাবো, তার বদলে আমি তোমাদের নাইট্রোজেন দেবো, এখানে দৌড়ানো এরকম, ঠিক আছে। তো এরকম টাইপের একটা জিনিস এখানে দেখা যায়।
মানে নাইট্রোজেন অ্যাকচুয়ালি ওরকম বলা উচিত না, নাইট্রোজেন তো নিজের জন্য এরকম বলতে পারে হেটেরোসিস্টা অনেকটা হেটেরোট্রপিজম দেখায়, এরকমই তোমরা ভাবো হেটেরোসিস্ট অনেকটা হেটেরোট্রপিজম দেখায়। তো এইটা হচ্ছে কনসেপ্ট, এরা এইভাবে সার্ভাইভ করে। এরপর হচ্ছে এক্সাম্পল হচ্ছে নস্টক অ্যান্ড অ্যানামিনা হেটেরোসিস্টার এক্সাম্পল। এরপর হচ্ছে কেমোসিনথেটিক অটোট্রপিক ব্যাকটেরিয়াকে যদি আমরা দেখি, এরা কি করে অক্সিডাইজ ভ্যারিয়াস ইনঅর্গানিক সাবস্ট্যান্সেস such as nitrate, nitrite, ammonia and use the released energy for their ATP production। ঠিক আছে, এই যে যেমনটা বলেছিলাম ওটাই বলেছে, কেমোসিনথেটিক অটোট্রপ আর কেমো অটোট্রপ একই জিনিস, অলরেডি আমি এক্সপ্লেন করে দিয়েছি যে এরা কি করে, এরা অ্যাকচুয়ালি কি করে অক্সিডাইজ ভ্যারিয়াস ইনঅর্গানিক সাবস্টেন্স, যেমন হচ্ছে অ্যামোনিয়াম থেকে নাইট্রেট নাইট্রাইট তৈরি করলো, such as nitrates and nitrites এক্সাম্পল দিয়ে দিল, অ্যান্ড অ্যামোনিয়া, অ্যামোনিয়া তৈরি করে NH4 থেকে NH3 তৈরি করলো, সেটাও তো অক্সিডেশন, একটা হাইড্রোজেন কমে গেল, হাইড্রোজেন কমা বা অক্সিজেন বাড়া তাকেই তো আমরা অক্সিডেশন বলি। তো অক্সিডেশনের মাধ্যমে যে এনার্জিটা পেলো অ্যান্ড ইউজ দ্য রিলিজড এনার্জি, মানে যে অক্সিডেশনের মাধ্যমে অ্যামোনিয়াম থেকে NO2 NO3 মাইনাস তৈরি হলো বা অ্যামোনিয়াম থেকে অ্যামোনিয়া তৈরি হলো, এই যে রিঅ্যাকশনের মাধ্যমে এই যে অক্সিডেশনের মাধ্যমে যে এনার্জি রিলিজ হলো সেটাকে এটিপি প্রোডাকশনে ইউজ করা হয়। কেন এটিপি প্রোডাকশনে ইউজ করা হয়? কেননা ফুড তৈরির জন্য আমাদের এটিপি লাগে, ফুড তৈরি করতে গেলে এটিপি লাগে, তো সেটা সেই এনার্জিটা এরা কোথা থেকে পায়, ওইখান থেকে পেয়ে যায়। They play a great role in recycling nutrients like nitrogen, phosphorus, iron and sulfur। আমি আগেও বলেছিলাম অক্সিজেনিক ফটোসিনথেসিসে বাই প্রোডাক্ট হিসেবে অক্সিজেন তৈরি হয়, অ্যানঅক্সিজেনিক ফটোসিনথেসিসে বাই প্রোডাক্ট হিসেবে সালফার ফসফরাস তৈরি হয়। তো যে সালফারটা মনে করো H2S হিসাবে ছিল, হাইড্রোজেন সালফাইড হিসেবে ছিল, সেই H2S এর সাথে, ঠিক আছে, সেই H2S এর সাথে CO2 রিঅ্যাক্ট করে তার কাছ থেকে হাইড্রোজেন কেড়ে নিল আর সালফারকে বাই প্রোডাক্ট হিসেবে ছেড়ে দিল। আমি কি ভুল বললাম? এক মিনিট, হ্যাঁ আমি ভুল বললাম, সরি, আই এম রিয়েলি সরি। CO2 রিঅ্যাক্ট করে না, সরি, CO2 রিঅ্যাক্ট করে না, এখানে আমি বলছি CO2 রিঅ্যাক্ট করে না। NADP বলে একটা জিনিস হয়, দেখো আমি তোমাদের পুরো ক্লিয়ারলি বলি, ফটোসিনথেসিস বা কেমোসিনথেসিস মানে কেমো অটোট্রপিজম বলো, ফটো অটোট্রপিজম বলো, দুটোর ক্ষেত্রেই যদি আমাকে ফুড তৈরি করতে হয় তার জন্য আমাদের লাগবে NADP আর ATP। NADP আর ATP, এই সরি NADP আর ADP, ATP নয় ADP, NADP আর ADP লাগবে। এরপর কি হবে, বাইরে থেকে এনার্জি নেবে, এনার্জি নেওয়ার মাধ্যমে ADP থেকে ATP তৈরি হবে। সিমিলারলি NADP থেকে NADPH তৈরি হবে, ওই যে বললাম না ইলেকট্রনকে এক্সাইট করে, তো ইলেকট্রন এক্সাইটেশনের মাধ্যমে এই দুটো জিনিস তৈরি হয়। আমি তখন বলেছিলাম ডাইরেক্ট ইলেকট্রন এক্সাইট করে ফুড তৈরি হয়, এখানে আমি তোমাকে মেন জিনিসটা বলছি যে ইলেকট্রন এক্সাইট হয় দিয়ে NADP থেকে NADPH তৈরি হয়, আর ওই এনার্জিকে ইউটিলাইজ করে, যে এনার্জিটা আমার বাইরে ওই রিঅ্যাকশনের মাধ্যমে বলো আলোর মাধ্যমে বলো এলো, সেই এনার্জিটাকে ওরা ইউটিলাইজ করে কি করে ATPও তৈরি করে। এবার এই যে ATP আর NADPH এই দুটো মিলে CO2 এর সাথে রিঅ্যাক্ট করে আমাদের কাছে C6H12O6 তৈরি করে, মানে ফুড তৈরি করে। বোঝা গেল? তো এখানে যদি তোমরা ভালো করে দেখো মাঝখানে যখন NADPH তৈরি হয় না, NADP থেকে ইলেকট্রনের সাহায্য নিয়ে যখন তৈরি হয়, তখন তোমাদের কি কোশ্চেন আসছে না যে এই Hটা কোথা থেকে এলো NADPH এ? ছিল তো NADP, ইলেকট্রন নিলে ও NADP নেগেটিভ বা নেগেটিভ কোনো আয়ন হয়ে যেত, কিন্তু এই Hটা কোথা থেকে এলো? তো এই যে Hটা আসে হয় H2S থেকে আসতে পারে বা H2O থেকে আসতে পারে বা H3PO4 থেকেও আসতে পারে। ভালো করে বুঝবে, H2S থেকেও আসতে পারে, H2O থেকেও আসতে পারে, H3PO4 থেকেও আসতে পারে। যদি H2O থেকে NADPH এর H আসে, তাহলে লাস্টে কি রয়েছে O, H2O লাস্টে কি রয়েছে O মানে কি অক্সিজেন, O মানে কি ভাই, আমি যদি জিজ্ঞেস করি ওয়াটার কি দিয়ে তৈরি হয়, 2 মোল হাইড্রোজেন আর 1 মোল অক্সিজেন দিয়ে তৈরি হয়, ঠিক কি না? তাহলে এই যে যদি H2O এর সাথে NADPH রিঅ্যাক্ট করে, তার মানে তোমার কি মনে হচ্ছে না যে NADP এর কাছে হাইড্রোজেন চলে যাচ্ছে? আমি কিন্তু ব্যালেন্স করি না, অনেকে বলবে যে ব্যালেন্স কেন করছে না, ব্যালেন্স করিনি, ব্যালেন্স ছাড়া বলছি। NADP এর কাছে যে Hটা আসবে সেটা ওয়াটারের H আসবে, মানে H2O ওর H আসবে। তো যদি Hটা মানে H যদি মানে হাইড্রোজেন যদি NADP খেয়ে নেয়, কে পড়ে থাকলো? অক্সিজেন পড়ে থাকলো। তো এই অক্সিজেন যেটা পড়ে থাকলো সে কিন্তু থ্রু আউট দ্য প্রসেস, থ্রু আউট দ্য নিউট্রিশন, থ্রু আউট দ্য মেটাবলিজম
কোথাও কাজে আসে না, বাই প্রোডাক্ট হিসাবে বেরিয়ে যায়। তো যখন বাই প্রোডাক্ট হিসেবে অক্সিজেন বেরোয় তখন তাকে আমরা বলি অক্সিজেনিক ফটোসিনথেসিস। বাট তোমার কোশ্চেন জানবে যে হ্যাঁ প্রসেস যা খুশি হতে পারে, ফটো অটোট্রপিক বলো কেমো অটোট্রপিক বলো, প্রসেস যা খুশি হতে পারে, এই স্টেপটা কিন্তু সবার মধ্যেই হয়, সবার মধ্যে হয়, এই ইউটিলাইজেশনটা সবার মধ্যে হয়। শুধুমাত্র এনার্জি পাওয়ার মানে হচ্ছে এনএডিপি থেকে এনএডিপিএইচ হওয়ার জন্য যে এনার্জি লাগবে, যে শক্তি লাগবে, সেই শক্তির সোর্স ডিফারেন্ট হয়। কারোর ক্ষেত্রে কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে হয়, তাদের আমরা বলবো কেমো অটোট্রপিক। কারোর ক্ষেত্রে আলোর মাধ্যমে হয়, তাদের আমরা বলবো ফটো অটোট্রপিক। এই এনার্জিটা পাওয়ার পর যেখান থেকে আসছে আসুক, দুটো থেকেই আসতে পারে, তার উপর বেসিস করে আমরা ফটো অটোট্রপিক বলবো, কেমো অটোট্রপিক বলবো, যেখান থেকে খুশি এই এনার্জি আসতে পারে। বাট এই এনার্জি আসার পর যে এনএডিপি থেকে এনএডিপিএইচ তৈরি হলো, সেখানে যে এইচ রয়েছে এটা এলো কোথা থেকে, তার উপর বেস করে দু রকমের ফটোসিনথেসিস বলে ফেলছি আমি, অটোট্রপিক নিউট্রিশন হয়। একটা হচ্ছে অক্সিজেনিক, একটা হচ্ছে অ্যানঅক্সিজেনিক। তো H2O এর সাথে যদি রিঅ্যাক্ট করে তাহলে অক্সিজেন তৈরি হবে, ভালো করে বুঝবে। H2O এর সাথে যদি রিঅ্যাক্ট করে তাহলে অক্সিজেন তৈরি হবে, আর যদি H2S এর সাথে রিঅ্যাক্ট করে তাহলে সালফার তৈরি হবে। তার মানে তুমি ভাবো কোনো একটা বিজ্ঞানী যে ল্যাবে বসে H2S তৈরি করেছে, কোনো একটা ব্যাকটেরিয়া ফটোসিনথেসিসের প্রসেসে যেতে গিয়ে NADPH তৈরি করলো, H2S থেকে সব হাইড্রোজেন চুষে নিল, তবে গিয়ে তো NADPH তৈরি হলো, আর সালফারকে বাদ দিয়ে দিল। তার মানে কোনো একটা বিজ্ঞানী যে হাইড্রোজেন সালফাইড তৈরি করেছিল, ব্যাকটেরিয়া কি করলো, তুরন্ত নিজের প্রসেসের মাধ্যমে H2 কে খেয়ে নিল আর সালফারকে বাইরে বার করে দিল। তার মানে যে সালফার আগে রিয়াকশন হয়ে গেছিল, সেই সালফারকে কি আমি আবার নেচারে পেয়ে গেলাম? ইয়েস। তার মানে কি করলো, এর রিসাইক্লিং করে দিল। যে সালফারটা রিয়াকশনের মাধ্যমে বিজ্ঞানী তৈরি করেছিল, এটাকে রিসাইকেল করে দিল, মানে সালফারকে আবার সালফার হিসাবে নেচারে ফিরিয়ে দিল। সিমিলারলি অক্সিজেনের ক্ষেত্রে কোন একটা বিজ্ঞানী H2O তৈরি করেছিল, ঠিক আছে, বিজ্ঞানীতে এক্সাম্পল দিচ্ছি, ন্যাচারাল প্রসেসে হতে পারে, এমন নয় যে সবসময় ল্যাব প্রসেসে হবে। কোনো একটা বিজ্ঞানী 2 মোল হাইড্রোজেন আর অক্সিজেন মিশিয়ে 1 মোল অক্সিজেন মিশিয়ে H2O তৈরি করেছিল। সেই H2O থেকে তার যে হাইড্রোজেন পার্ট টোটালটা NADPH খেয়ে নিল, হাইড্রোজেন পার্টটা খেয়ে নিল, পড়ে রইল অক্সিজেন পার্ট, যেটা এয়ারের মধ্যে রিলিজ হয়ে গেল। তার মানে কি অক্সিজেনেরও রিসাইকেল হয়ে গেল, অক্সিজেনেরও কি হয়ে গেল, রিসাইকেল হয়ে গেল। ওই কারণে মানে হ্যাঁ ওরাও করে, বাট ম্যাক্সিমাম মানে ফটোসিনথেসিসও হয়, বাট কেমো অটোট্রপিকের ক্ষেত্রে এই জিনিসটা বেশি দেখা যায়, ঠিক আছে। তাই এখানে বলা হচ্ছে যে কেমো অটোট্রপিক, হ্যাঁ এমন নয় যে ফটো অটোট্রপিকটা করে না, ফটো অটোট্রপিকটাও করে। কি করে, কেন করবে না, কারণ ওখানেও তো অক্সিজেনের রিসাইকেল হয়, বাট ওখানে মেইনলি অক্সিজেন হয়। এটাই মানে যেটা দুর্ভাগ্যের কথা, মেইনলি অক্সিজেন হয়, মেইনলি কার হয়, অক্সিজেনের হয়। কিন্তু কেমোসিনথেটিকের ক্ষেত্রে যদি দেখি আমরা, ঠিক আছে, তাহলে এরা কি করে, রিসাইক্লিং এর জন্য অনেকটা সাহায্য করে। দে প্লে আ গ্রেট রোল ইন রিসাইক্লিং নিউট্রিয়েন্টস লাইক নাইট্রোজেন, ফসফরাস, আয়রন এন্ড সালফার, ঠিক আছে। দুটোর ক্ষেত্রেই হয়, আমি কিন্তু বলে দিচ্ছি। ফটো অটোট্রপিকের ক্ষেত্রে হয়, যেমন হচ্ছে ফটো অটোট্রপিকের ক্ষেত্রে কেউ কেউ কি করে, আলো ইউজ করে না, ঠিক আছে, কেউ কেউ কি করে, আলো ইউজ করে না, তো তারা আলো ইউজ করে না বলছি, আলো নয় সরি, H2O ইউজ করে না। ফটো অটোট্রপিকের মধ্যে এরকম ভরি এক্সাম্পল রয়েছে যারা H2O ইউজ করে না। তারা কাকে ইউজ করে, তারা H2S কে ইউজ করে, তারা H2Fe কে ইউজ করে, মানে আয়রন কে ইউজ করে, হাইড্রোজেন সালফাইড কে ইউজ করে, H3PO4 কে ইউজ করে, তারাও হয়, ঠিক আছে। এবার এখানে যে দেটা এরা বুঝিয়েছে, ঠিক আছে, দে প্লে আ গ্রেট রোল ইন রিসাইক্লিং নিউট্রিয়েন্টস লাইক নাইট্রোজেন এন্ড ফসফরাস, সেটা দুটোকেও এক্সপ্লেন করতে হবে, মানে ফটোসিনথেটিক অটোট্রপকেও এক্সপ্লেন করতে পারে, কেন দেটা ওরা ফুল স্টপের পরে দিচ্ছে, আর কেমো অটোট্রপিকেও এক্সপ্লেন করতে পারে, আমার যেটা মনে হয়। বাট নিটে যখন কোশ্চেন এসেছিল তখন কিন্তু যে স্টেটমেন্টটাকে সাপোর্ট করা হয়েছিল সেটা হচ্ছে কেমো অটোট্রপরা করে। নিট কাকে সাপোর্ট করেছিল, কেমো অটোট্রপরা করে। এখানে ফুল স্টপের পর দে আছে, এই দেটা কার জন্য বলছে বোঝা যাচ্ছে না অ্যাকচুয়ালি, কিন্তু এটা অনেকটা লিঙ্কড আছে, কেমোর সাথে অনেকটা লিঙ্ক ধরা হয়েছিল নিটে, আর ওইটাকে রাইট করা হয়েছিল যে কেমো অটোট্রপ যারা হয় তারা রিসাইক্লিং এ সাহায্য করে, ওটাকে রাইট করা হয়েছিল। যদি আমরা হেটেরোট্রপিক ব্যাকটেরিয়ায় আসি, এরা হচ্ছে মোস্ট অ্যাবান্ডেন্ট ইন নেচার,
The majority are important decomposers. Many of them have a significant impact on human affairs. They are helpful in making curd from milk, production of antibiotics, fixing nitrogen in legume. ঠিক আছে, তাহলে কি কি হলো? হেটারোট্রপিক ব্যাকটেরিয়া আর মোস্ট অ্যাবান্ডেন্ট ইন নেচার পড়েও ছিল। মেজরিটি আর ইম্পর্টেন্ট ডিকম্পোজার্স, মানে হেটারোট্রপিকের আন্ডারেও মেজরিটি কারা? ডিকম্পোজার্স। ডিকম্পোজার্স মানে হচ্ছে স্যাপ্রোফিটিজমটাকে যায়, স্যাপ্রোফিটিক হয় এরা, এটা স্যাপ্রোফিটিক হয়। মেনি অফ দেম হ্যাভ সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট অন হিউম্যান অ্যাফেয়ার্স। এদের মধ্যে অনেকে মানুষের ভালো করে, এটা সিম্পল ভালো করে। কি কি? যেমন হচ্ছে কার্ড ফ্রম মিল্ক, দই তৈরিতে সাহায্য করে। প্রোডাকশন অফ অ্যান্টিবায়োটিক, যারা জীবনদায়ী অ্যান্টিবায়োটিক করতে সাহায্য করে। নাইট্রোজেন ইন লেগিউম, নাইট্রোজেন ফিক্সেশন, অনেক লেগুমিনাস প্ল্যান্ট আছে যাদের নাইট্রোজেন দরকার পড়ে, তাদের এরকম করতে সাহায্য করে, যেমন মটরশুঁটি টাইপের যেগুলো রয়েছে, পি প্ল্যান্টস। ঠিক আছে, এখানে ছবিটা দেখে নাও, এই বাইরে সবচেয়ে বাইরে যেটা রয়েছে এটা সেল ওয়াল, তার জাস্ট ওই ম্যাক্রোস্কোপিক করে দিচ্ছে, এই ভালো করে লক্ষ্য করবে। এই যে বাইরে যে স্ট্রাকচারটা তোমরা দেখতে পাচ্ছ এটা সেল ওয়াল, ভেতরে যে স্ট্রাকচারটা আমি অন্য কালারে দেখাচ্ছি বেটার, ভেতরে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ এটা সেল মেমব্রেন। ঠিক আছে, এই যে দেখিয়েছে দেখো, এখানটা সেল মেমব্রেন দেখিয়েছে, আর বাইরেটা দেখো সেল ওয়াল দেখিয়েছে। ঠিক আছে, একটু টেকনোলজির এটাই ফায়দা হয় যে বোঝা যায় প্রপারলি। যেমন হচ্ছে এনসিআরটিতে যদি তোমরা এই পিকটা দেখো, এই দুটোকে প্রায় দেখা যাচ্ছে না, আমি ছোট করে দিয়ে দিচ্ছি না, দেখো কোথায় লাইনটা গিয়ে অ্যাটাচ হয়েছে কে বুঝবে, তাই না? তো এক্ষেত্রে তোমরা যদি দেখো ভালো করে টেকনোলজি দেখো, টেকনোলজির মাধ্যমে দেখো দেখাচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা বাইরে দেখিয়েছে আর এটা ভেতরে দেখিয়েছে, তাই না? বোঝা গেল সেল ওয়াল সেল মেমব্রেন, আর এটা নর্মাল তো কমন সেন্স দিয়েও হয়ে যাবে। আর ভেতরে যে স্ট্রাকচারটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডিএনএ, এটা হচ্ছে ডিএনএ। এটা কি? আবার এখানে লেখা আছে খুব কনসেপচুয়াল একটা কথা লেখা আছে, আর ডিভাইডিং ব্যাকটেরিয়া, মানে এর ডিভিশন হচ্ছে। কি করে বোঝা গেল ডিভিশন হচ্ছে? দেখো এখানে ক্লিভেজ আছে, মানে অ্যামাইটোসিসের প্রসেসের মধ্যে যাচ্ছে। আবার ভালো করে যদি তোমরা দেখো এখানে ডিএনএ ডবল আছে, মানে এই ব্যাকটেরিয়ার একটা ডিএনএ, এই ব্যাকটেরিয়ার একটা ডিএনএ। ঠিক আছে, মানে ডিএনএ রেপ্লিকেশন হয়েছে এর মধ্যে, তো এর মধ্যে রেপ্লিকেটেড ডিএনএও রয়েছে, এর মধ্যে ক্লিভেজও দেখা যাচ্ছে। ঠিক আছে, ক্লিভেজও দেখা যাচ্ছে। তা তোমরা বলে ক্লিভেজের মাধ্যমে আবার হয় নাকি? তা ক্লিভেজের মাধ্যমে আবার হয় নাকি? তা তো এই প্রসেসটাকে বলা হয় অ্যামাইটোসিস প্রসেস, বা অ্যামাইটোসিস তোমরা ধরো না, ফিশন ধরো না, ফিশন। তো এদের মধ্যে হচ্ছে ফিশন। অ্যাকচুয়ালি কি হয় ফিশনে? কি হয়, প্রথমে ডিএনএ রেপ্লিকেট করে, তারপর ডাইরেক্ট দুটো ভাগে ভাগ হয়ে যায়, এটাই তো আমরা জানি। ঠিক আছে, তো এটাই তো আমরা জানি। মেসোজোমে এটা লেগে থাকে, আমার আগের চ্যাপ্টারে দেখে নাও, আগের চ্যাপ্টার পুরো প্রপারলি কমপ্লিটেড আছে, একদম একদম প্রপারলি রিসার্চ কন্টেন্ট রয়েছে। ওখানে রাইবোজোমে আমি একটুখানি ড্যাশ করে দিয়েছিলাম, ওই হয়ে গেছিলো, মানে বোঝানোতে একটুখানি বুঝতেই পারছো, মানে বেশি আমি ডিপে চলে গেছিলাম, দিয়ে ভুলভাল বুঝিয়ে দিয়েছিলাম কিছু। ওই ইউনিট অ্যান্ড ডাইমেনশনের ওখানে দেখবে একটা ইউনিট অ্যান্ড ডাইমেনশন নিয়ে আমি জিনিস বলেছি, ভাই ওটা আমি জানি না অ্যাকচুয়ালি ঠিক কি বলবো। তো ওই পার্টটাকে তোমরা স্কিপ করবে, ইউনিট অ্যান্ড ডাইমেনশন দিয়ে ভুলভাল কথা বলেছি। তোমরা শুধু রাইবোজোমের ক্ষেত্রে একটাই জিনিস ওখান থেকে নেবে, আমি লাইন বলে দিচ্ছি। ওই লাইনটা ছিল যে রাইবোজোম হচ্ছে ইনডাইরেক্ট মেজার অফ মুখে বলে দিচ্ছি, ইনডাইরেক্ট মেজার অফ সাইজ অ্যান্ড ডেনসিটি। তো তোমরা শুধু এটা মনে রাখবে। আরে হ্যাঁ, ওইটা শুধু না, ওটা তো একটা বুঝিয়েছি, ওটাতে তো না, ওইটা তো গন্ডগোল করিনি, ওটা ডাইরেক্ট বলে দিয়েছিলাম যে ইনডাইরেক্ট মেজার অফ সাইজ অ্যান্ড ডেনসিটি, ওটা আমি ডাইরেক্ট বলেছিলাম। ওখানে আমি এসটাকে এক্সপ্লেন করেছি, সেডিমেন্টেশন কোএফিসিয়েন্টকে আমি এক্সপ্লেন করেছি। ঠিক আছে, আর সোয়েটবার্গস ইউনিট ওটাকে এক্সপ্লেন করেছি। তো ওটার এক্সপ্লেনেশন কিন্তু প্রপার আমার কাছে নেই, আমি জাস্ট বলে দিয়েছিলাম ব্যাকআপ এমে আকে, মানে হচ্ছে ফ্লোতে বলে দিয়েছিলাম। কিন্তু ওইটা তোমরা দেখবে না, ওখান থেকে শুধু তোমরা এইটুকু মনে রাখবে যে এস ইজ দ্য ইনডাইরেক্ট মেজার অফ সাইজ অ্যান্ড ডেনসিটি। এর বাদে আমি যদি এস নিয়ে কোনো কথা বলে থাকি, ঠিক আছে, মানে হচ্ছে ইউনিটটা নিয়ে, এমন না যে পুরো রাইবোজোমের লেকচারই তোমরা স্কিপ করে দিলে, বা রাইবোজোমের মধ্যে 60S 40S এই জিনিসটা যেটা এক্সপ্লেন করে দিচ্ছি সেটাকে স্কিপ করে দিলে না, ওইটা করো না, মানে ওই জিনিসটাকে স্কিপ করতে বলছি না আমি। হোয়াট ইজ এস, মানে হচ্ছে সোয়েটবার্গস কনস্ট্যান্ট কি, বা সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট কি,
এই জিনিসটা যেটা এক্সপ্লেন করেছি ওই পার্টটা তোমরা স্কিপ করে দেবে, কিন্তু বলে দিচ্ছি স্কিপ করে দেবে, কারণ আমি জানিও না যে ইউটিউব থেকে কী করে ওই পার্ট কেটে বার করে, আমি জানি না। আপলোড হয়ে গেছে তো কিছু করার নেই, আর আমার ট্যাব থেকেও ডিলিট হয়ে গেছে। তো ওই পার্টটা যেটা আছে না, ওই পার্টটা যেটা আছে ওটা তোমরা স্কিপ করবে, ওটাকে জাস্ট তোমরা এইটুকু মনে রাখবে যে জায়গাটা আমি লিখেছিলাম যে ইটস এ ইনডাইরেক্ট মেজার অফ সাইজ অ্যান্ড ডেন্সিটি, শুধু ওইটুকুই মনে রাখবে এস এর ক্ষেত্রে, ঠিক আছে? যাই হোক, কথা থেকে ঘুরে গেলাম। তো এটা বোঝা গেল। আর ডিভাইডিং ব্যাকটেরিয়াম কেন? কারণ এখানে ডিএনএ রেপ্লিকেটেড হয়ে রয়েছে, ঠিক আছে, আর এখানে ক্লিভেজ দেখা যাচ্ছে, তো সেই কারণে তোমরা এটাকে ধরবে ডিভাইডিং ব্যাকটেরিয়াম, ঠিক আছে? এটা হচ্ছে আর ডিভাইডিং ব্যাকটেরিয়াম। কারণ তুমি ছবি অনেক কিছু বলো, ছবি কথা বলো, ছবি কথা বলো। এখানে যাই হোক, কী কারণে 6 লিখেছিলাম ভগবান, আচ্ছা ওই হ্যাঁ, ফিক্সিং নাইট্রোজেন্স ইন লেগুমিনাস রুটস, সাম আর প্যাথোজেন্স কজিং, some are pathogens causing damage to human beings. তো এরা হচ্ছে সিম্পল আলফাল ব্যাকটেরিয়া, মানে হচ্ছে যারা ক্ষতি করার জন্য রয়েছে। তো কি কি ক্ষতি করে? ক্রপস এর ক্ষতি করে, ফার্ম অ্যানিমালস এর ক্ষতি করে, পেটস এর ক্ষতি করে। আমার একটা পেটস মানে এখনো আছে, ঠিক আছে, মানে আমার পেট না, আমার দাদা ভাইয়ের পেট, তারও এরকম ডিজিজ দেখা গেছিল মাঝখানে, ঠিক আছে, যেখানে প্যাথোজেন সম্ভবত কিছু ফাঙ্গাসের অ্যাটাক হয়েছিল, কোনো একটা জায়গায় সেই ইয়ে টাইপের হয়ে গেছিলো, হোল হয়ে গেছিলো, গায়ে একটা জায়গায় ফুটো টাইপের হয়ে গেছিলো, ঠিক আছে। তো হয় পেটসকে অ্যাটাক করে, যদি তোমরা প্রপারলি না ধ্যান দাও, এদের মধ্যে অ্যাটাক কিন্তু বেশি হয়। কারণ দুটো কারণ আছে, প্রথমত কন্ডিশন এদের জন্য ফেভারেবল না, যে নর্মালি আমরা বিদেশি জিনিস যেমন সাইবেরিয়ান ডগ দেখছি, হ্যাঁ, এই আমার সাইবেরিয়ান ডগ দেখছি, এই বর্ধমানে দেখছি সাইবেরিয়ান ডগ আছে, কলকাতায় দেখছি সাইবেরিয়ান ডগ রেখে দিয়েছে, এত টেম্পারেচার। হ্যাঁ, একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে ওরা ব্রিড অ্যাকচুয়ালি, ওরা তো অ্যাকচুয়াল ব্রিডই থাকতে পারবে, কারণ অ্যাকচুয়াল তো থাকতে পারবে না, পিওর থাকতে পারবে না। কিন্তু তাও যদি তোমরা বলো যে ঠিক আছে, অনেকটা আনফেভারেবল হয়ে যায়, তাই না? পেটস, তো পেটসের মধ্যে দেখা যায়, আর নর্মাল যারা স্ট্রিট ডগস কি তারা এই নেচারে অনেকটা বলে দিতে পারো মানিয়ে নিয়েছে, তাই না? ঠিক আছে। আর একটা আতুতুতু করারও ব্যাপার থাকে, যে আমরা অনেক সময় এনভায়রনমেন্টে পেটসকে ছাড়ি না, ভাবি যে কোনো কিছু খেয়ে নিলে, কোনো কিছু ইয়ে করে নিলে, ঠিক আছে, এত প্রথমত তো মানে এক্সপেন্সিভ হওয়ার থেকেও সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট, তারা অনেকটা আমাদের মানে যখন তাদের আমরা দেখাশোনা করি, তারা অনেকটা হৃদয়ের কাছে হয়ে যায়, তাই না? তো সেই কারণে কি আমরা ছাড়তে চাই না, ঠিক আছে, তো আমরা ছাড়তে চাই না পেটস, ঠিক আছে, কারণ কোথায় কি খেয়ে নেবে, কোথায় কি করে নেবে, তো সেই কারণে আমরা ছাড়ি না। তো এটাও একটা কারণ হয় যে ওরা নেচারের সঙ্গে নিজেকে মানাতে পারে না। তো অনেক সময় এদের মধ্যে যেটা অ্যাটাক হওয়ার প্রবণতা বেশি, তাই না? এদের মধ্যে রোগ হওয়ার প্রবণতা বেশি। তো কি হয়, ক্রপস, ফার্ম অ্যানিমালস, পেটস, এদের মধ্যে কি হয়, আমাদের এই টাইপের ড্যামেজ দেখা যায় কিসের মধ্যে? ব্যাকটেরিয়ার। কলেরা, টাইফয়েড, টিটেনাস, সাইট্রাস ক্যাঙ্কার, কলেরা, টাইফয়েড, টিটেনাস, সাইট্রাস ক্যাঙ্কার, কলেরা, টাইফয়েড, টিটেনাস, এর সঙ্গে তো মানুষ অনেক পরিচিত। কলেরা ভিব্রিও কলেরি, টাইফয়েড হচ্ছে সালমোনেলা টাইফি, টিটেনাস হচ্ছে ক্লস্ট্রিডিয়াম টিটেনি, সাইট্রাস ক্যাঙ্কার ভগবান জানে সাইন্টিফিক নেম কী হবে। যাই হোক, সাইট্রাস ক্যাঙ্কার মানে হচ্ছে, আমি দেখেছিলাম, ছবি দেখেছিলাম আমার লেকচারে, ঠিক আছে, এখন আর নিয়ে আসতে পারছি, ঠিক আছে, পরের দিন দেখে দেবো। সাইট্রাস ক্যাঙ্কার মানে হচ্ছে লেবুতে অনেক ক্যাঙ্কারের মতো হয়ে যায়, সাদা সাদা ছোপ ছোপ, ঠিক আছে, ক্যাঙ্কার টাইপের, মানে সাদা সাদা ছোপ ছোপ না, না না, লেবুর মধ্যে না সেই খায়ের মতো হয়ে যায়, মানে এরকম লেবু নর্মালি কি, লেবু ধরে না নর্মালি এরকম সবুজ রয়েছে, এরকম সবুজ রয়েছে, তো সবুজের এরকম ধরে না সবুজ রয়েছে, ঠিক আছে, এরকম ধরে না লেবু সবুজ রয়েছে, সবুজ কি হয়, এরকম এরকম সবুজ হয় না, কচি কলা পাতা টাইপের, কচি কলা পাতা না, এত রং আমি জানি না কিরকম হয়, এসব ম্যাডামরা জানবে, স্যাররা থোড়াই জানবে, যদিও আমি নিজেকে স্যার দাওয়া করি না, ঠিক আছে। তো এই টাইপের যে অর্গানিজম, ধরো না এটা একটা লেবু আছে, সাফ সুতরা একদম পরিষ্কার, যেমন তোমরা লেবুর গঠন জানো তেমনই তোমরা মাথায় কল্পনা করো, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। তো এদের গায়ে না অনেক সময় এরকম টাইপের জিনিস চলে আসে, এরকম 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 এরকম, মানে পুরো পুরো লেবু বরাবর এরকম এরকম এরকম, পুরো লেবুতে প্রায় অনেকটা এরকম কভারেজ নিয়ে নেয়, এরকম করে না অনেকটা এরকম কভারেজ নিয়ে নেয়, অনেকটা এরকম মনে হবে যেন লেবুটাতে ক্যান্সার হয়েছে, স্কিন ক্যান্সার হয়ে গেছে লেবুটাতে কি হয়েছে, স্কিন ক্যান্সার টাইপের হয়ে গেছে। তো এইটাকে বলা হয় সাইট্রাস ক্যাঙ্কার, ঠিক আছে, এটাকে বলা হয় কি সাইট্রাস ক্যাঙ্কার।
আর ওয়েল নোন ডিজিজ কজড বাই ডিফারেন্ট ব্যাকটেরিয়া। এবার এখানে কিন্তু রোগের ক্ষেত্রে কি হয়, তোমাকে এই ধরনের কোশ্চেনগুলো না খুব কনফিউজিং হয়, এই ধরনের কোশ্চেনগুলো খুব কনফিউজিং হয়, কনফিউজিং হয় কেন হয়, কনফিউজিং হয় কেন হয়, এরকম রোগের মাঝখানে তোমার আরো 4-5টা রোগ মাঝখানে ঢুকিয়ে দেবে, ঠিক আছে, 4-5টা রোগ কি করবো মাঝখানে ঢুকিয়ে দেবে, ঢুকিয়ে দিয়ে বলবে যে এদের মধ্যে ব্যাকটেরিয়াল ডিজিজ কোনটা, বা পরে আমরা ভাইরাসও পড়বো, বলবে এদের মধ্যে ভাইরাল ডিজিজ কোনটা, তখন হবে গেইল ভ্যাস পানি, ঠিক আছে, গেইল ভ্যাস পানি মানে গাধা জলে বয়ে গেল এরকম টাইপের হবে মিনিং, ঠিক আছে। তো তখন কি হয়, আমাদের অনেক সময় ভুল হয়ে যায়, ব্যাকটেরিয়াকে ভাইরাস ভেবে নি, ভাইরাস তো এরকম টাইপের হয়, এরকম টাইপের কন্ডিশন হয় অনেক সময়। ব্যাকটেরিয়া রিপ্রোডিউস, তো মনে রাখতে হবে ভালো করে এগুলো, ব্যাকটেরিয়া রিপ্রোডিউস মেইনলি বাই ফিশন। এবার রিপ্রোডাকশন এলো, ব্যাকটেরিয়া রিপ্রোডাকশন প্রপারলি আমার লেকচার এক্সপ্লেন আছে। ব্যাকটেরিয়া রিপ্রোডিউস মেইনলি বাই ফিশন, sometimes under favorable conditions, unfavorable conditions they produce spores। এখান থেকে assertion reason statement based question আছে, যে ব্যাকটেরিয়ার যদি মেইন রিপ্রোডাকশন হচ্ছে ফিশন, অনেকে বলবে ট্রান্সডাকশন, অনেকে বড় বড় জিনিস পড়ে এসছে, ট্রান্সডাকশন পড়ে এসছে, অনেকে ওটাকে কি বলে ট্রান্সডাকশন, কনজুগেশন, বড় বড় টার্ম পড়ে এসছে, কিন্তু শেষ পর্যন্ত যদি আমরা মেন সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা যদি ভুলে যাই তাহলে আমাদের কি লাভ হবে, তাই না? তো ব্যাকটেরিয়া রিপ্রোডিউস মেইনলি বাই ফিশন, যখন আনফেভারেবল কন্ডিশন আসে তখন এরা স্পোর প্রোডাকশন করে, দে অলসো রিপ্রোডিউস বাই কখনো কখনো, ঠিক আছে। তো যদি আমরা ফিশন আর আনফেভারেবল কন্ডিশনে যদি স্পোর প্রোডাকশনকে বলি, তো স্পোর প্রোডাকশন হচ্ছে আমাদের কাছে আসেক্সুয়াল টাইপ, এটা কি হবে আমাদের কাছে আসেক্সুয়াল টাইপ, আর ফিশন হচ্ছে আমাদের কাছে ভেজিটেটিভ টাইপ। ভেজিটেটিভ মানে ভেজিটেটিভ বলো, সোম্যাটিক টাইপ বলো, ঠিক আছে। তো এদের হয় সোম্যাটিক বা ভেজিটেটিভ যা খুশি বলো, মানে হচ্ছে ফিশন মানে কি, ফিশন মানে হচ্ছে ব্যাকটেরিয়া ছিল, সে এই যে এইটা ফিশন, এই তো ডিভাইডিং ব্যাকটেরিয়াম যেটা দেখেছি, এই যে ক্লিভেজ তৈরি হচ্ছে, ডিএনএ রেপ্লিকেশন হয়ে গেছে, তো এটা হচ্ছে আমাদের কাছে ফিশন। তো এটা হচ্ছে মোস্ট কমন, বাট এটা হচ্ছে ভেজিটেটিভ। কখনো কখনো আনফেভারেবল কন্ডিশনে যখন প্রপার ফুড থাকে না, তখন এই ধরনের রিপ্রোডাকশন করা পসিবল হয় না, তখন এরা কি করে, নিজেদের চারিদিকে স্পোর তৈরি করে, এরকম একটা কভার তৈরি করে, এদের নাম হয় স্পোর। যখন ফেভারেবল কন্ডিশন আসে তখন এরা ফেটে যায়, তখন কি হয়, এরা কি হয়, ফেটে যায়। আচ্ছা সরি, এটাকে সরাই আগে। এটা ছিল স্পোর আমাদের কাছে, যখন ফেভারেবল মানে আনফেভারেবল কন্ডিশন আসে তখন এরকম স্পোর তৈরি হয়, এরকম তখন কি হয়, এরকম তখন স্পোর তৈরি হয়, এরকম টাইপের তখন কি তৈরি হয়, এরকম টাইপের তখন স্পোর তৈরি হয়। ওকে, এইবার যখন ফেভারেবল কন্ডিশন আসে তখন কি হয়, এটাকে সরাই আগে, তখন কি হয়, তখন এই স্পোর ফেটে যায়, আর স্পোর ফেটে গিয়ে ব্যাকটেরিয়া বাইরে বেরিয়ে পড়ে। স্পোর ফেটে গিয়ে বাইরে বেরিয়ে পড়ে। তো অনেকে বলবে এটা তো রিপ্রোডাকশন হলো না, না, এটাকেও রিপ্রোডাকশনের মাধ্যমে ধরা হয়, ঠিক আছে, এটাকেও ধরা হয়। এইবার ব্যাকটেরিয়ার মধ্যে ভেজিটেটিভ এরকম স্পোরের মাধ্যমে বোঝা গেল আসেক্সুয়াল, যদিও প্রপার আসেক্সুয়াল রিপ্রোডাকশন নয়, কারণ এখানে তো রিপ্রোডাকশন তো হলো না, ব্যাকটেরিয়া নিজেকে প্রোটেক্ট করেছিল, পরে সেই প্রোটেক্টিভ কভার থেকে বেরিয়ে পড়লো, ঠিক আছে। কিন্তু ব্যাকটেরিয়ার মধ্যে কি সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় না? ব্যাকটেরিয়ার মধ্যে মানে ধরা যাক ফিউচারে এই যে 60 ডিগ্রি টেম্পারেচার, ধরে নাও 60 ডিগ্রি বলছি, ধরে আজ 40 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার যেমন গরমে হয় আমাদের, কিন্তু কাল তো এটা 60 হতে পারে, কাল এটা 70 হতে পারে, কাল এটা 80 হতে পারে, তো তার উপায় কি? তো সেই কন্ডিশনগুলো থেকে বাঁচার উপায় কি? বা কোন একটা ব্যাকটেরিয়া তার দরকার হচ্ছে
অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট মানে হচ্ছে যে আজ ধরে না কোনো একটা ব্যাকটেরিয়ার গায়ে অ্যান্টিবায়োটিক পড়ে না, কিন্তু কি প্রবাবিলিটি আছে যে কালকে অ্যান্টিবায়োটিক পড়বে না ওর গায়ে, কালকেও মরে যাবে না, কি প্রবাবিলিটি আছে? তো সেই কারণে আমাদের দরকার সেক্সুয়াল রিপ্রোডাকশন, যাতে ওর মধ্যে এমন কিছু ফিচার আছে যেটা ওকে আনফেভারেবল কন্ডিশনে, ঠিক আছে, বা মৃত্যুর মুখ থেকে ওকে ফিরিয়ে নিয়ে আসবে। তার জন্য আমাদের ব্যাকটেরিয়ার মধ্যেও সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়, বাট ট্রু সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় না। দেখো এনসিইআরটি লিখেছে দে অলসো রিপ্রোডিউস বাই এ সর্ট অফ ভালো করে সর্ট অফ মানে সেক্সুয়াল রিপ্রোডাকশন নয়, আর টাইপ অফ আর সর্ট অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন by adopting a primitive type of DNA transfer from one bacterium to another, তো প্রিমিটিভ টাইপ দেখা যায় নট ট্রু আর সর্ট অফ, ট্রু নয় মানে সেক্সুয়াল রিপ্রোডাকশনের মতো, বলে না ইটস আ সর্ট অফ বলতে পারো ইটস এ সর্ট অফ, কি এক্সাম্পল তোমায় ভাবতে পারছি না, এরকম তোমরা বলতে পারো ইটস এ সর্ট অফ থ্রেড, মানে হচ্ছে অনেকটা সুতোর মতো দেখতে, বাট দেখতে, ঠিক আছে। তো এতে সেক্সুয়াল রিপ্রোডাকশন কিসের মাধ্যমে হয়? প্রিমিটিভ টাইপ অফ ডিএনএ ট্রান্সফার ফ্রম ওয়ান ব্যাকটেরিয়াম টু অ্যানাদার, তার মানে এদের মধ্যে ডিএনএ ট্রান্সফার হয়। এবার যদি তোমাকে কেউ জিজ্ঞেস করো হোয়াট ইজ সেক্সুয়াল রিপ্রোডাকশন, তোমার অ্যান্সার কি হবে? যে প্রথমত সেক্সুয়াল রিপ্রোডাকশনে দুটো অপোজিট প্যারেন্ট থাকতে হবে, তারপর কি হবে, তারা দুজনে গ্যামেট প্রোডাকশন করবে, দুটো গ্যামেটের সাইমালটেনিয়াস ফিউশন হবে, তবে গিয়ে তার জাইগোট তৈরি হবে, জাইগোট থেকে কতগুলো স্টেজের মাধ্যমে আলটিমেটলি অর্গানিজমটা তৈরি হবে। তোমার নর্মাল এটাই জ্ঞান, কিন্তু ডিএনএ এর ক্ষেত্রে, কিন্তু এখানে যে সেক্সুয়াল রিপ্রোডাকশন আমরা দেখছি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, সেখানে না জাইগোট আছে, না সেখানে গ্যামেট আছে, না সেখানে জাইগোট থেকে অর্গানিজম তৈরি কোনো রকম এরকম অনেকগুলো স্টেজেস রয়েছে। তো এটাকে কি ট্রু সেক্সুয়াল রিপ্রোডাকশন বলা হবে? না, ইটস এ সর্ট অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন। কেন? সেক্সুয়াল রিপ্রোডাকশনের ফেট এখানে আছে, সেক্সুয়াল রিপ্রোডাকশনের ফেট বা উদ্দেশ্য এখানে পালিত হয়, মানে সেক্সুয়াল রিপ্রোডাকশনের উদ্দেশ্য হচ্ছে এমন একটা অর্গানিজম আমি ফিউচারে তৈরি করব যেটা যে কোনো আনফেভারেবল কন্ডিশনে নিজেকে বাঁচাতে পারে। যেমন আমি এক্সাম্পল দিলাম যে একটা ইকোলাই বা একটা ব্যাকটেরিয়া আজকে বেঁচে আছে, কাল ওর উপর অ্যান্টিবায়োটিক পড়বে না, কাল যে ও মরবে না তার কি গ্যারান্টি আছে? তো তার মানে আমাকে ওই ব্যাকটেরিয়াতে এমন কিছু ক্রিয়েট করতে হবে যাতে অ্যান্টিবায়োটিকও তাকে না মারতে পারে। তার মানে ওর মধ্যে আমি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন বসাবো। এবার এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন কোথা থেকে আসবে? অন্য ব্যাকটেরিয়া থেকে আসবে। এবার প্রবলেম হচ্ছে অন্য ব্যাকটেরিয়া থেকে এই ব্যাকটেরিয়াতে যার মধ্যে ওই জিনটা ছিল না, সেটা ট্রান্সফার কিভাবে করাবো? সেক্সুয়াল রিপ্রোডাকশনের মাধ্যমে, মানে ডিএনএ ট্রান্সফারের মাধ্যমে করাবো, এবার যদি ওর মধ্যে মানে যার মধ্যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন ছিল না, তার মধ্যে যখন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন আসবে তখন ওই ব্যাকটেরিয়াটা অ্যান্টিবায়োটিকের প্রতি রেজিস্ট্যান্ট হয়ে যাবে, তার মানে ওর মধ্যে নতুন ক্যারেক্টার আসবে। আর সেক্সুয়াল রিপ্রোডাকশন সবসময় নতুন ক্যারেক্টারের আশাকে সাপোর্ট করে, তার সাথে হাত মেলায়। তো সেই কারণে আমরা এটাকে সেক্সুয়াল রিপ্রোডাকশন বলে দিলাম, বাট ট্রু নয়। ট্রু কেন নয়? না এর মধ্যে জাইগোট আছে, না এর মধ্যে কোনো রকম গ্যামেট ফর্মেশন হচ্ছে, তাই এটা ট্রু সেক্সুয়াল রিপ্রোডাকশন নয়। ঠিক আছে, লাস্ট একটা এক্সাম্পল দিয়েছে, the mycoplasma are organism that completely lack a cell wall. মাইকোপ্লাজমার মধ্যে সেল ওয়াল থাকে না। They are the smallest living cells known and can survive without oxygen. Smallest living cell আর অক্সিজেন ছাড়াই সার্ভাইভ করতে পারে। Many mycoplasma are pathogenic in animals and plants. এটা হচ্ছে স্টেটমেন্ট বেসড কোশ্চেন আছে। Many mycoplasma are pathogenic in animals and plants.